আমাদের এর আগের দিন ক্লাসে সেল বায়োলজি এবং জেনেটিক্স থেকে আমরা ক্রোমোজোম সম্বন্ধে জেনেছিলাম। ঠিক আছে, ক্রোমোজোমের পাশাপাশি অটোজোম এবং সেক্স ক্রোমোজোম, ইউক্রোমাটিন এবং হেটারোক্রোমাটিন পড়ে নিয়েছিলাম। আজকে আমরা ওই টপিকের সঙ্গেই একটা ছোট্ট টপিক আছে। ঠিক আছে, যেটা টাইটেলটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, বেসিক মেথডস অফ ক্রোমোজোম স্টাডি। ঠিক আছে, এটা নিয়ে আমরা আজকে স্টাডি করব। তো এটাকে আমরা কোনোভাবেই নেগলেক্ট করতে পারি না, কারণ এটাও আমাদের সিলেবাসের সঙ্গে রয়েছে এবং এখান থেকে যে কোশ্চেন গুলো আসে একটু তোমার হচ্ছে কি স্টাডি না করে থাকলে মানে করা মুশকিল আর কি। ঠিক আছে, তো এই জন্য আমরা আজকে এই বেসিক মেথডস অফ ক্রোমোজোম স্টাডি এটা নিয়ে আমরা ডিসকাস করব। তো এখানে বেশ কিছু অ্যাডভান্স জিনিস রয়েছে, সেগুলো আমরা ডিসকাস করব। ক্যারিওটাইপ এবং ক্যারিওগ্রাম, এটা আমরা যেহেতু এই টপিকের সঙ্গে রিলেটেড, বেসিক মেথডস অফ ক্রোমোজোম স্টাডির ক্ষেত্রে আমরা আগের দিন যদিও আমরা এটাকে এই বিষয়ে আমরা পড়ে নিয়েছিলাম, তাও এখানে একটু আমরা ডিসকাস করে নেব। সেই সঙ্গে আমরা মাইটোসিস এবং মিওসিস, তো প্লান্ট যেহেতু বোটানি, তো আমরা প্র্যাকটিক্যাল করার সময় কি কি মেথডস ইউজ করি বা কি কি আমরা তোমার হচ্ছে কি স্পেসিমেন আমরা ইউজ করি সেগুলো সম্বন্ধে আমরা জানবো। তার সঙ্গে যেটা আমরা খুবই ইম্পর্টেন্ট ভাবে জানবো সেটা হচ্ছে ক্রোমোজোম বেন্ডিং। হুম, ক্রোমোজোম বেন্ডিং তোমরা নাম শুনেছো। ক্রোমোজোমটাকে আমরা স্টেন করি আমরা স্টাডি করার জন্য। আমাদের কিউ বেন্ডিং, জি বেন্ডিং, সি বেন্ডিং, আর বেন্ডিং, টি বেন্ডিং, এইগুলো রয়েছে ক্রোমোজোম বেন্ডিং ক্ষেত্রে। তার মধ্যে আমরা কিউ এবং সিটাকে আমরা প্লান্টের ক্ষেত্রে ইউজ করি, উদ্ভিদের ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি। তো এই জন্য কিউ এবং সি এই দুটোকে আমরা বেশি গুরুত্ব দেব। এছাড়া যে সমস্ত বেন্ডিং এর কথা বলা হলো সেগুলোর টেকনিক কি রয়েছে, প্রত্যেকের অ্যাডভান্টেজ কি ডিসঅ্যাডভান্টেজ কি, এগুলো পড়তে হবে। আহ সেই সঙ্গে হচ্ছে কি আমরা প্রত্যেকের পড়ার পর আমরা চলে আসব যে তোমরা নিশ্চয়ই জানো যে একটা ক্রোমোজোমের ক্ষেত্রে আমরা অনেক সময় জাস্ট একটাই হচ্ছে কি তোমার আমরা এই যে ইকুয়েশন দিয়ে প্রকাশ করি। তো এই ইকুয়েশনের তাৎপর্য কি যদি তোমাদেরকে পরীক্ষায় দিয়ে দেয়, এটা যদি না জানো তাহলে কিন্তু করতে পারবে না। জাস্ট তোমাদেরকে এরকম একটা ইকুয়েশন দিয়ে দেবে যে 7q31.2 ডট, তো এরকম দিয়ে দিলে এর তাৎপর্যটা কি সেটা আমরা সম্বন্ধে জানবো। ঠিক আছে, যেটাকে আমরা ক্রোমোজোম বেন্ডিং এর ইকুয়েশন বলে থাকি, সেগুলোর মাধ্যমে আমরা বুঝে নেবো যে কিভাবে এটাকে আমরা ক্যারেক্টারাইজেশন করবো বা এই ইকুয়েশনের অর্থটা কি সেগুলো আমরা বুঝে নেবো। ক্যারিওটাইপের ফিচার্স গুলো কি কি রয়েছে যদিও আমরা আগের দিন পড়েছিলাম, ইডিওগ্রামটাও পড়ে দিয়েছিলাম। আজকে আর একটা জিনিস যেটা আমরা পড়বো সেটা হচ্ছে কি ফিস, FISH, এর পুরো নাম তোমরা সবাই জানো, ফ্লুরিসেন্স ইনসিটু হাইব্রিডাইজেশন। তো এই ফ্লুরিসেন্স ইনসিটু হাইব্রিডাইজেশনটাকেও আমাদেরকে পড়তে হবে, কারণ এখান থেকেও পরীক্ষায় প্রশ্ন থাকতে পারে। ঠিক আছে, তো এগুলো বেসিক্যালি তোমরা দেখতে পাও না বা এই জিনিসগুলো আমরা হচ্ছে কি বুঝতে পারি না। তো সেই জিনিসগুলো তো আমরা আজকে ক্লাসে ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তো এগুলো হয়ে যাওয়ার পরে এই রিলেটেড যে সমস্ত কোশ্চেন গুলো হতে পারে, যারা বাংলা মিডিয়ামে রয়েছে প্রত্যেকটা জিনিসেরই এখানে বাংলা করে দেওয়া হয়েছে, তোমরা চাইলে বাংলায় পড়ে নেবে। কিন্তু আমরা আগের ক্লাসেও বলেছি আজকেও বলছি যে আমরা ইংলিশেই ডিসকাস করব। তো যারা বাংলায় রয়েছে তোমরা বাংলায়, এগুলো হয়ে যাওয়ার পরে এখানে বেশ কয়েকটা কোশ্চেন রয়েছে, মানে ওই রিলেটেড আর কি, আজকে যে জিনিসগুলো পড়বো সেগুলো রিলেটেড কোশ্চেন, তোমরা কোশ্চেন অ্যান্সার আলোচনা করতে পারবে। ঠিক আছে, এছাড়াও তোমাদের তো মক টেস্ট দেওয়া হবে, বুঝতে পেরেছো? তো এই জন্য একটা টপিক থেকে তোমরা আজকে প্রায় 10টা মতন কোশ্চেন প্র্যাকটিস করবে, সঙ্গে আবার আবার মক টেস্টে কোশ্চেন দেওয়া থাকবে। চলো, তো তাহলে হচ্ছে কি আজকে আমরা কি পড়বো এই বিষয়ে তোমরা জেনে গেছো সবাই। ঠিক আছে, একটা ছোট্ট টপিক যেটা হচ্ছে কি মেথডস, বেসিক মেথডস অফ ক্রোমোজোম স্টাডি। তো দেখো, প্রথমে আমরা ডাইরেক্ট চলে যাব কিসে না এই জায়গা থেকে, কারণ উপরে যে কেরিওটাইপ এবং ইডিওগ্রাম সম্বন্ধে অনেকটা আমরা কাল আগের ক্লাসে পড়েছিলাম বলে আমরা এই জায়গায় চলে যাব। তো যেহেতু হচ্ছে কি বেসিক মেথডস অফ ক্রোমোজোম স্টাডি, তো আমরা তোমরাও করেছো, যার যেহেতু বোটানি ব্যাকগ্রাউন্ড রয়েছে, যে মাইটোসিস এবং মিওসিসের এই প্র্যাকটিক্যালটা করেছো, তাই তো? সবাই তোমরা নিশ্চয়ই করেছো। কে কে করোনি তোমরা বলো যে আমরা করিনি। মাইটোসিস এবং মিওসিসের প্র্যাকটিক্যাল তোমরা
বিএসসি কিংবা এমএসসি তে করেছো কি করোনি? করিনি স্যার, শেখায়নি সেরকম। শেখায়নি। আচ্ছা, এরকম আর কেউ আছো যে তোমাদেরকে শেখানো হয়নি বা তোমরা হাতে নাতে করোনি? স্যার করেছি কিন্তু এই মুহূর্তে মনে নেই মানে স্টেপ গুলো বা প্রসেসটা। আচ্ছা, ঠিক আছে। তো আমরা প্রথমেই আমরা জেনে নেব যে কিভাবে মাইটোসিস এবং মিয়োসিসের যে আমরা প্র্যাকটিক্যালটা করি তার জন্য আমরা কি কি মেথডস ইউজ করি। তো প্রথম কথা দেখো, আমরা মাইটোসিস যেটা তোমার হচ্ছে কি প্র্যাকটিক্যালটা করার জন্য অবভিয়াসলি আমরা সোমাটিক সেলটাকে নেব, তাই না? কারণ সোমাটিক সেলের হচ্ছে কি তোমার মাইটোসিস ডিভিশনকে তোমরা নিশ্চয়ই সবাই জানো যে এটাকে আমরা ইকুয়াল ডিভিশন বলে থাকি। তাহলে ইকুয়াল ডিভিশন মানে 2n সেল থেকে হয় 2n দুটো সেল তৈরি হবে, কিংবা n সেল থেকে হচ্ছে দুটো nn তৈরি হবে। তো যেহেতু আমরা প্লান্টের ক্ষেত্রে মানে বলছি, তাহলে আমরা হায়ার প্লেনটাকেই ধরে চলছি। তাহলে একটা হায়ার প্লেনের ক্ষেত্রে সোমাটিক সেলটাকেই আমাদেরকে নিতে হবে। তো সোমাটিক সেলেরই সেল ডিভিশন করার জন্য যেহেতু আমরা মাইটোসিসটাকে নেব, তো এই জন্য আমাদেরকে কি কি পার্ট নিতে হবে? রুট টিপস বা শুট এপেক্স কিংবা হচ্ছে ইয়ং লিভস। ঠিক আছে? তো এই তিনটের মধ্যে আমরা সবচেয়ে বেশি প্রেফার করি কোনটাকে? তোমরা সবাই জানো সেটা হচ্ছে কি আমরা রুট টিপসটাকে নিই। ঠিক আছে, রুটটাকে আমরা নিই, কারণ তোমরা জানো এই রুটটা খুব হচ্ছে কি যখন ইনিশিয়াল কন্ডিশনে এটা গ্রোথটা হচ্ছে খুব বেশি হয়। তো মূলত আমরা অনিয়ন বা গার্লিক এই সমস্ত প্ল্যান্ট গুলোকে আমরা চুজ করি মাইটোসিসের ক্ষেত্রে প্র্যাকটিক্যাল করার জন্য, তাই না? কারণ এগুলো খুব ইজিলি আমরা তাকে হচ্ছে গ্রো করাতে পারি, তার রুটটা হচ্ছে খুব তাড়াতাড়ি করে গ্রো হয়। তো এই জন্য আমরা এলিয়াম সেপা বা পেঁয়াজ বা গার্লিক যেটা সেটাকে আমরা ইউজ করি এই মাইটোসিস করার জন্য। তাহলে রুট টিপ আমাদেরকে নিতে হবে। এছাড়া আমরা শুট টিপও মানে শুট এপেক্স কেও নিতে পারি, কিংবা আমরা ইয়ং লিভকেও নিতে পারি, কারণ এগুলো সব সোমাটিক সেলের আন্ডারের মধ্যে পড়ছে। কিন্তু যদি প্যারালালি আমাদেরকে যদি মিওসিস করতে হয়, তাহলে আমাদেরকে কোনো আহ, তোমার হচ্ছে কি রিপ্রোডাক্টিভ সেল নিতে হবে, মানে যেখানে হচ্ছে কি তোমার মিওসিস তোমার হচ্ছে কি ডিভিশনের মাধ্যমে গেমেট তৈরি হবে। তো তার জন্য আমাদেরকে কি কি নিতে হবে? ফ্লাওয়ারিং বার্ডস নিতে হবে, কিংবা এন্থার্স নিতে হবে, ওভিউলস নিতে হবে। হ্যাঁ, অর্থাৎ মোদ্দা কথায় আমরা মেগাস্পোর মাদার সেল বা হচ্ছে কি তোমার পোলেন মাদার সেল, হ্যাঁ পোলেন মাদার সেল বা মেগাস্পোর মাদার সেলকে আমাদেরকে নিতে হবে। তো এমএমসি মানে মেগাস্পোর মাদার সেল বা পিএমসি পোলেন মাদার সেল, কারণ এইগুলো হচ্ছে কি তোমার এখানে কি হয় না মিওসিস ডিভিশনটা হয়। তো তার জন্য আমাদেরকে আমরা বেসিক্যালি এই পিএমসি পোলেন মাদার সেলটাকে আমরা বেসিক্যালি নিয়ে থাকি মিওসিস সেল ডিভিশন করার জন্য। এবার প্রসঙ্গ হলো যে আমরা যখন এগুলোকে নিচ্ছি তারপর আমরা কি কি করে থাকি। তো দেখো এখানে তিনটি স্টেপ আমরা করে থাকি, একটা প্রি ট্রিটমেন্ট, একটা ফিক্সেশন আর একটা স্ট্রেনিং। ঠিক আছে, প্রি ট্রিটমেন্ট কিছু করা হয়, তারপর আমরা ফিক্সেশন করে থাকি, তারপর আমরা স্টেনিং করি। তো প্রি ট্রিটমেন্ট করার জন্য বা আমরা তোমার হচ্ছে কি যে সমস্ত প্রসেস গুলোকে ইউজ করি, তো যেমন হচ্ছে কি আমরা কলচিসিনটাকে ইউজ করতে পারি। মানে এটা ডিপেন্ড করছে স্টাডির উপরে, মানে তুমি কি স্টাডি করতে চাইছো তার উপরে। যদি তুমি সেল ডিভিশন এমনি নর্মাল ইউজ করবে, তাহলে তোমাকে কলচিসিন দিতে হবে না। আর কলচিসিন আমরা তখনই দিই যখন হচ্ছে কি আমরা অ্যাবনর্মালিটিস স্টাডি করি। ক্রোমোজোমের যে ব্রেনতন্তু বা স্পিন্ডিল ফাইবার আমরা জানো, কলচিসিন দিয়ে দিলে সেগুলো স্পিন্ডিল ফাইবার ফরমেশনে বাধা সৃষ্টি করবে। বা আমরা হচ্ছে কি হাইড্রোক্সি কুইনোলিনকে আমরা ইউজ করতে পারি। কেন? দেখতে পাচ্ছ যে অ্যারেস্ট সেল এট মেটাফেজ। ওকে, অর্থাৎ যাতে আমরা মেটাফেজ তে ওদেরকে অ্যারেস্ট করে রাখিয়ে দিতে পারি, মানে ডিভিশনটাকে যাতে কমপ্লিট আমরা না হতে দেবো। কেন? কারণ তোমরা জানো মেটাফেজের পরে অ্যানাফেজ হয়ে গেলে স্পিন্ডিল ফাইবার আসবে, তাদেরকে সেপারেট করে দেবে ক্রোমোজোম। তো এই জন্য আমরা প্রি ট্রিটমেন্ট হিসাবে যদি কিছু করতে চাই, তাহলে কলচিসিন বা এই হাইড্রোক্সি কুইনোলিনকে দিয়ে আমরা এই তোমার হচ্ছে স্পিন্ডিল ফাইবার ফরমেশনটাকে আমরা প্রিভেন্ট করে দিতে পারি। তো তারপরে আমরা মাইটোসিসের ক্ষেত্রে ফিক্সেশন হিসাবে আমরা যেটা ইউজ করি, যেটাকে আমরা কার্নোইজ সলিউশন বলি। এই কার্নোইজ সলিউশনটাকে বানানো হয় 3:1 অনুপাতে ইথানল এবং গ্লেসিয়াল এসিটিক অ্যাসিড। ঠিক আছে, থ্রি রেশিওতে থাকবে ইথানল, 1 রেশিওতে থাকবে গ্লেসিয়াল এসিটিক অ্যাসিড। মানে যদি তুমি 100 ml বানাও,
তাহলে অবভিয়াসলি বুঝতে পারছো যে 75 ml থাকবে ইথানল আর 25 ml থাকবে গ্লেসিয়াল এসিটিক অ্যাসিড, দিয়ে হচ্ছে কি আমরা ফিক্সেশনটা বানাই। আর স্টেনিং মানে ক্রোমোজোমকে স্টেন করার জন্য আমরা যে সমস্ত তোমার তোমার হচ্ছে কি স্টেন আমরা ব্যবহার করি, যেমন দেখতে পাচ্ছ এসিটোকার্মিন বা ওরসিন। এর আগের দিন আমি বলেছিলাম, তোমরা হয়তো মনে রেখেছো কিনা জানি না। তো আমরা এসিটোকার্মিনও ইউজ করতে পারি, বেসিক্যালি আমরা ওরসিনটাকে ইউজ করি মাইটোসিসের ক্ষেত্রে, ঠিক আছে। তো এই ওরসিন বা তোমার হচ্ছে কি ফ্লুজেন বা গিমিসা স্টেন, এগুলোকে আমরা ইউজ করি মাইটোটিক ক্রোমোজোম গুলোকে স্টেন করার জন্য, মানে কালার যাতে তারা নিতে পারে, ফলে আমরা মাইক্রোস্কোপে দেখতে আমাদের ইজি হবে। তো এই জন্য আমরা স্টেনিং করি। তাহলে কম্পারেটিভলি যদি আমরা মিওসিসের ক্ষেত্রে যদি দেখি, তাহলে মিওসিসের ক্ষেত্রে আমরা কি কি তোমার হচ্ছে প্রি স্টেন ইউজ করি বা কি কি ফিক্সেশন ইউজ করি, আমরা কি কি হচ্ছে কি তোমার স্টেনিং ইউজ করি। তো দেখে নাও, প্রি ট্রিটমেন্ট হিসাবে আমরা তেমন কিছু এখানে আমরা ইউজ করি না, ঠিক আছে, তোমার হচ্ছে কি মিওসিসের ক্ষেত্রে। বাট ফিক্সেশনের জন্য আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে কি এই কার্নোই সলিউশন আমরা ইউজ করি, যেটা প্রিপারেশনটা বললাম তোমার 3:1 রেশিওতে ইথানল এবং গ্লেসিয়াল এসিটিক অ্যাসিড। তারপর আমরা যেটা স্টেন ইউজ করি সেটা হচ্ছে কি এসিটোকার্মিন বা তোমার হচ্ছে কি আয়রন এলাম হিমাটোজাইলিন কিংবা হচ্ছে তোমার ফ্লুজেন স্টেন। এইগুলো আমরা বেসিক্যালি ইউজ করছি এই কারণে যাতে করে মিওসিসের যে সমস্ত ক্রোমোজোম গুলো সেগুলো স্টেন নিতে পারে, যাতে আমরা পরে মাইক্রোস্কোপে দেখতে সুবিধা হয়। এবার কি করা হয় তোমরা নিশ্চয়ই জানো, যে যখন হচ্ছে কি এই প্রি ট্রিটমেন্ট ফিক্সেশন বা স্টেনিং কমপ্লিট হয়ে যায়, তারপর আমরা তোমার হচ্ছে স্কোয়াশ করি। স্কোয়াশ করা মানে কিছুই নয়, যে রুট টিপ যেটা থাকবে সেটাকে নিয়ে আমরা কি করি, একটা স্লাইডে রাখি। স্লাইডে দেওয়ার পরে এর উপরে কভার স্লিপ চাপিয়ে আমরা জাস্ট থাম থাম যেটা আমাদের রয়েছে সেই থামটাকে আমরা প্রেস করে দিই এবং এটা রোটেশন করি, তাই না? একটা রোটেশনে প্রেস করে দিই, সেটাকে বলা হয় স্কোয়াশ করা। যাতে করে হচ্ছে কি ওই রুট টিপটা ইকুয়ালি সেলগুলো এখানে প্রপারলি ডিস্ট্রিবিউট হয়ে যায়। আর স্মিয়ার টেকনিক আমরা ইউজ করি পিএমসি করার জন্য। জাস্ট আমরা ওই এন্থার যেগুলোকে নিলাম, কারণ পিএমসি কথা বলছিলাম তো, পোলেন মাদার সেল, তো সেই এন্থার গুলোকে নিয়ে আমরা জেন্টলি ক্রাশ করে দিই, মানে থিতিয়ে দিই। জাস্ট তোমাদের যেটা আমরা কোনো গ্লাস রড ইউজ করতে পারি বা কোনো নিডিল ইউজ করতে পারি, দিয়ে আমরা ক্রাশ করার পরে সেখানে আমরা স্টেন গুলোকে ড্রপ করে দিয়ে দিই। করার পরে আমরা তার উপরে কভার স্লিপটাকে চাপিয়ে দিই। এটাকে আমরা কি বলছি, স্মিয়ার টেকনিক। স্কোয়াশ টেকনিকটাকে আমরা ইউজ করছি মাইটোসিসের ক্ষেত্রে, স্মিয়ারটাকে আমরা করছি মিওসিসের ক্ষেত্রে। এবার নিশ্চয়ই তোমরা জানো যে মাইটোসিসের ক্ষেত্রে আমরা প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ এগুলোকে আমরা স্টাডি করব। আর মিওসিসের ক্ষেত্রে আমরা মিওসিস 1 বা মিওসিস 2টাকে স্টাডি করব। মিওসিস 1 হলে প্রোফেজ 1 এর ক্ষেত্রে লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডাইকাইনেসিস আমরা স্টাডি করব, বা মেটাফেজ 1, অ্যানাফেজ 1, টেলোফেজ 1 স্টাডি করতে পারি। মিওসিস 2 এর ক্ষেত্রে প্রোফেজ 2, মেটাফেজ 2, অ্যানাফেজ 2 বা টেলোফেজ 2টাকে আমরা স্টাডি করতে পারি। ওকে, তাহলে এইগুলো হচ্ছে কি বেসিক্যালি আমরা স্টাডি করি এই কারণে, বা আমরা মাইক্রোস্কোপিক অবজারভেশন যেটা করে থাকি ক্রোমোজোমের নাম্বার জানার জন্য, শেপ জানার জন্য, স্ট্রাকচার এট সোমাটিক মেটাফেজ এইগুলো আমরা জানার জন্য করে থাকি। বা যদি আমরা কেরিওটাইপ করতে যাই, তাহলে অবভিয়াসলি আমাদেরকে মাইটোসিস করতে হবে, তারপর কেরিওটাইপ তুমি করবে। আর এখানে আমরা তোমার ক্রোমোজোম পেয়ারিং জানার জন্য, বা তোমার হচ্ছে কি ক্রসিং ওভার এই বা সেগ্রিগেশন, এই জিনিসগুলো জানার জন্য আমরা মিওসিসটা করে থাকি। তো এখানে দেখো আরো দুটো পয়েন্ট রয়েছে, যে সিগনিফিকেন্স বা অ্যাডভান্স কিছু টেকনিক। অ্যাডভান্স টেকনিক তো আমরা আজকেই পড়বো, তোমাদের দেখালাম যে পরে রয়েছে ক্রোমোজোম বেন্ডিং, ঠিক আছে, সেগুলো আমরা করতে পারি। কিংবা সিগনিফিকেন্স তোমরা বলতে পারো যে যদি আমরা মাইটোসিস টা করি, তাহলে সেখানে আমরা আন্ডারস্ট্যান্ডিং করতে পারি গ্রোথ রিপেয়ার সম্বন্ধে, বা প্ল্যান্টের জেনেটিক স্টেবিলিটি কেমন রয়েছে, বা তোমার হচ্ছে কি অ্যাবনর্মালিটিস কোনো সোমাটিক সেলের ক্রোমোজোমের মধ্যে রয়েছে কিনা সেটা আমরা জানতে পারি। আর এখানে আমরা যদি মিওসিস করি, তাহলে সেখানে আমরা জেনেটিক ভেরিয়েশন, রিকম্বিনেশন বা তোমার হচ্ছে ইনহেরিটেন্স প্যাটার্ন, ঠিক আছে, এই সমস্ত জিনিসগুলো আমরা জানতে পারি। ওকে, বা হচ্ছে ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটিস যদি থাকে গেমেটের মধ্যে, সেটা আসবে কিনা সেটাও আমরা জানতে পারি। তাহলে এইগুলো হচ্ছে কি তোমার বেসিক, যে তোমার হচ্ছে কি বোটানির ক্ষেত্রে ক্রোমোজোম স্টাডির ক্ষেত্রে আমরা করে থাকি মাইটোসিস কিংবা মিওসিস, ঠিক আছে। তাহলে ওভারঅল তোমরা বুঝতে পারলে যে কিভাবে হচ্ছে কি তোমার প্রসিডিউরটাকে আমরা ফলো করি মাইটোসিস কিংবা মিওসিস করার জন্য, কি আমরা ইউজ করি, কিভাবে করি।
কিছুটা হলেও আইডিয়া পেলে তো তোমরা নাকি? চলো এবার আমরা যেটা জানবো, এখান থেকে কোশ্চেন আসার সম্ভাবনাও প্রচুর রয়েছে, সেটা হচ্ছে কি ক্রোমোজোম বেন্ডিং। তো ক্রোমোজোম বেন্ডিং এর ক্ষেত্রে আমরা আহ, তোমার হচ্ছে কি বিভিন্ন পদ্ধতি রয়েছে বা অনেকগুলো হচ্ছে কি তোমার ভেরিয়াস ক্রোমোজোম বেন্ডিং মেথডস রয়েছে। তো এইগুলো হচ্ছে কি প্রথমে তোমার হচ্ছে কি 1960-র দিকে এটা প্রথম হচ্ছে কি তোমার ডেভেলপড হয়, এবং তারপরে হচ্ছে কি তোমার আমরা কি করি না ক্রোমোজোমের লেন্থ বরাবর লাইট কিংবা ডার্ক বেন্ড যেগুলো সেগুলো অল্টারনেট ভাবে দেখে আমরা বিভিন্ন ক্রোমোজোম বেন্ডিং গুলোকে স্টার্ট করি। এবারে দিস বেন্ডিং মেথডস আর ওয়াইডলি ইউজড ফর দ্য আইডেন্টিফিকেশন অফ ইন্ডিভিজুয়াল ক্রোমোজোমস। তাহলে এই যে বেন্ডিং মেথডস গুলো, এইগুলোকে আমরা প্রত্যেকটা যে ইন্ডিভিজুয়াল ক্রোমোজোম রয়েছে সেগুলোকে আমরা আইডেন্টিফিকেশন করার জন্য, বা হচ্ছে কি তোমার ক্যারিওটাইপ করার জন্য, বা তোমার হচ্ছে কি ডিটেকশন অফ স্ট্রাকচারাল চেঞ্জেস ইন ক্রোমোজোম, কোন একটা ক্রোমোজোমের হচ্ছে কি কোনো স্ট্রাকচারাল চেঞ্জ হচ্ছে কিনা সেটাকে জানার জন্য আমরা বেন্ডিং ক্রোমোজোম বেন্ডিং করে থাকি, বা এনিপ্লয়েডি যদি থাকে সেটাকে আইডেন্টিফাই করার জন্য, ঠিক আছে, বা ক্রোমোজোমের পলিমরফিজম বা জিনোমিক অ্যানালাইসিসের জন্য আমরা আহ, এই ক্রোমোজোম বেন্ডিংটাও করে থাকি, ঠিক আছে, মানে জানার জন্য ক্রোমোজোম বেন্ডিং গুলো করে থাকি। তো সেই ভেরিয়াস মেথডস এর মধ্যে এখানে যে পদ্ধতিগুলো আমরা প্ল্যান্ট এবং অ্যানিমেলের ক্ষেত্রে আমরা দেখতে পাই, তার মধ্যে সবচেয়ে পপুলার রয়েছে কি কিউ বেন্ডিং, জি বেন্ডিং, সি বেন্ডিং, আর বেন্ডিং এবং পি বেন্ডিং। এবারে এই এতগুলো হচ্ছে প্ল্যান্ট এবং অ্যানিমেলের মিলে রয়েছে। তো তার মধ্যে আমরা বেসিক্যালি প্ল্যান্টের ক্ষেত্রে যেটাকে ইউজ করে থাকি সেটা আছে কিউ এবং সি। তো বাকিগুলো যে আমরা জানবো না তা নয়, আমরা এই কিউ এবং সিটাকে বেশি গুরুত্ব দেব, বাকিগুলো জাস্ট হালকা করে দেখতে হবে, কারণ আমাদের যেহেতু বোটানি নিয়ে পরে কোশ্চেন হবে, তো সেই জন্য আমাদেরকে যেহেতু এখানে প্ল্যান্টের ক্ষেত্রে বলে দেওয়া হয়েছে যে কিউ এবং সি, তো এই জন্য আমাদেরকে কিউ এবং সি গুলোর সম্বন্ধেই পড়তে হবে বেসিক্যালি। আর বাকিগুলো জাস্ট একটু জানতে হবে, একদম বাদ দিলে তো চলবে না, কারণ বেন্ডিং প্যাটার্ন বলে তোমার হচ্ছে কি সবগুলো যেহেতু টাইপস রয়েছে, তো এই জন্য বাকিগুলোও দেখতে হবে, কিন্তু কিউ এবং সি বেন্ডিংটাকে বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে। তো প্রথমে দেখো আমরা শুরু করছি কি যে যে বেন্ডিং সিস্টেম সেটা হচ্ছে কি তোমার জি বেন্ডিং। আচ্ছা, তো প্রথম কথা দেখো এখানে জি বেন্ডিং যেটা কথাটা বলা হচ্ছে, জি কথার অর্থ কি না জি অবটেন ফ্রম জিমসা, ঠিক আছে, GIEMSA, মানে একটা স্টেনের নাম। তো এই জি বেন্ডিং যে জি, এটা হচ্ছে জিমসা থেকে এসছে। তো এটা বলছে যে জিমসা স্টেন ফলোইং ডাইজেশন অফ ক্রোমোজোমস উইথ ট্রিপসিন। না প্রথমে কি করা হয় না ট্রিপসিন দিয়ে, ট্রিপসিন একটা প্রোটিয়েজ এনজাইম তোমরা সবাই জানো, তো সেই ট্রিপসিন এনজাইম দিয়ে আমরা প্রথমে প্রোটিন ক্রোমোজোম গুলোকে ডাইজেস্ট করব, তারপর আমরা গিমসা স্টেন ইউজ করি। তো তারপরে কি হয় না দেখো, ইট ইলস এ সিরিজ অফ লাইটলি অ্যান্ড ডার্কলি স্টেন বেন্ডস। তো সেখানে কি হয় না লাইট এবং ডার্ক বেন্ড ক্রোমোজোমে চলে আসবে। যেটা ডার্ক বেন্ড আসবে সেটা হচ্ছে কি তোমার কাকে ডিনোট করছে না হেটেরোক্রোমাটিন, এবং সেখানে লেড রেপ্লিকেটিং অ্যান্ড এটি রিচ হবে। ওখানে হচ্ছে কি তোমার মানে এডেনিন এবং থাইমিন বেশি থাকবে। আর যেগুলো হচ্ছে কি তোমার লাইট রিজিয়ান থাকবে সেগুলো ইউক্রোমাটিন ডিনোট করে, এবং সেখানে জিসি রিচ থাকবে। কেমন? তাহলে আমি আবার সিম্পল করে বলে দিচ্ছি দেখো, তাহলে জি বেন্ডিং এর কথার অর্থ হচ্ছে কি গিমসা স্ট্রেন থেকে এসছে। প্রথমে আমরা ক্রোমোজোম গুলোকে ট্রিপসিন দিয়ে ট্রিটমেন্ট করে দিই, তারপর আমরা গিমসা স্টেন দিলে ওই ক্রোমোজোমে কিছু ডার্ক বেন্ড কিছু লাইট বেন্ড আসবে। ডার্ক বেন্ড আসবে যেখানে ইউক্রোমাটিন থাকে, লাইট বেন্ড আসবে যেখানে সরি ডার্ক বেন্ড আসবে যেখানে তোমার হেটারোক্রোমাটিন থাকবে, আর হ্যাঁ, লাইট বেন্ড, হ্যাঁ বলো। বলছি যে ডার্ক ব্যান্ড লাইট ব্যান্ড গুলো আসছে, এটা আমরা বুঝবো কি করে? ইলেকট্রন এটা মাইক্রোস্কোপ না? এটা এটা এমনি মাইক্রোস্কোপে তোমার যে যেটা কনফোকাল যে মাইক্রোস্কোপ গুলো আমরা ইউজ করি, ঠিক আছে, মাইক্রোস্কোপে দেখলে তুমি বুঝতে পারবে, ঠিক আছে, মাইক্রোস্কোপে দেখলে বুঝে যাবে একটা ক্রোমোজোমকে তুমি দেখলে সেখানে ডিফারেন্ট ডিফারেন্ট হচ্ছে ব্যান্ড প্যাটার্ন চলে আসবে। যেগুলো তাহলে হচ্ছে কি ডার্ক সেগুলো হচ্ছে কি তোমার তাহলে কিসে কি কে কাকে ডিনোট করছে হেটারোক্রোমাটিন, সেখানে এটি রিচ থাকবে। আর যেগুলো রাইট মানে লাইট রিজিয়ান সেগুলো হচ্ছে ইউক্রোমাটিনকে ডিনোট করছে এবং সেখানে জিসি থাকবে। প্যাটার্নটা এখানে বলে দেওয়া হয়েছে দেখো, তাহলে ক্রোমোজোমকে নিলে, নেওয়ার পরে ওখানে ট্রিপসিন দিয়ে হচ্ছে তুমি ট্রিটমেন্ট করলে, তারপরে হচ্ছে কি তোমাকে জিমসা দিয়ে হচ্ছে কি স্টেন করতে হবে, দিলে তুমি বেন্ডিং প্যাটার্নটা দেখতে পাবে। তো এই
জি বেন্ডিং এর কিছু অ্যাডভান্টেজ রয়েছে, কিছু ডিসঅ্যাডভান্টেজ রয়েছে। প্রথম কথা হচ্ছে কি ডিসঅ্যাডভান্টেজ কি? হ্যাঁ বলো। একটু এটিজিসিটা কি স্যার? এটি মানে হচ্ছে এটি এডিনিন, আর জি সিরিজ। গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন, মানে এগুলো হচ্ছে কি আচ্ছা তোমার আচ্ছা। নিউক্লিওটাইড আর কি। ঠিক আছে? নাইট্রোজেন বেস। হ্যাঁ। তো এগুলো হচ্ছে কি তোমার অ্যাডভান্টেজটা, প্রথমে ডিসঅ্যাডভান্টেজটা বলে দিই। তাহলে জি বেন্ডিংটা খুবই সুন্দর বেন্ডিং। তাহলে একটা ক্রোমোজোমের হেটারোক্রোমাটিন কোথায় রয়েছে, ইউক্রোমাটিন কোথায় রয়েছে, হেটারোক্রোমাটিনে এটি রিচ কিনা, জিসি রিচ কিনা, এই জিনিসগুলো আমরা ইজিলি বুঝতে পারছি স্টেন করে। তাহলে এটা একটা খুব ভালো পদ্ধতি তো। কিন্তু এটা আমরা কিন্তু প্ল্যান্টের ক্ষেত্রে করতে পারি না। প্ল্যান্টের ক্ষেত্রে এটা হচ্ছে কি করা যায় না। ঠিক আছে? তো এটা প্ল্যান্টের ক্ষেত্রে এটা আমরা করতে পারি না। আর অ্যাডভান্টেজ কি? প্রথম কথা হচ্ছে কি ইউজড ইন দ্য আইডেন্টিফিকেশন অফ বেন্ডস রিচ ইন সালফার কন্টেন্ট। আচ্ছা, তারপরে হচ্ছে কি তোমার ইউজড ইন দ্য আইডেন্টিফিকেশন অফ ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটিস। ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটিস থাকলে আমরা সেখানে ইউজ করতে পারি। জিন ম্যাপিং করার জন্য আমরা ইউজ করতে পারি। তাহলে এগুলো হচ্ছে কি অ্যাডভান্টেজ। আর ডিসঅ্যাডভান্টেজ একটাই রয়েছে, যেটা প্ল্যান্টের ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি না। আচ্ছা, তারপরে আর বেন্ডিং রয়েছে, এটাও ছোট করে বুঝে নাও। কারণ আমরা হচ্ছে কি জিসিটাকে বেশি গুরুত্ব দেব। তো আর বেন্ডিং এর ক্ষেত্রে তোমরা মনে রাখবে, এই যে উপরেটা যে আমরা পড়লাম জি বেন্ডিং, তার ঠিক অপোজিট আর কি। আর বেন্ডিং ইজ দ্য রিভার্স অফ জি বেন্ডিং। হ্যাঁ, তো আর এই যে আর স্ট্যান্ড ফর কি, আর স্ট্যান্ড করছে রিভার্স কে বোঝানোর জন্য। জি বেন্ডিং এর হচ্ছে কি তোমার রিভার্স যেটা বা বিপরীত যেটা, সেটা হচ্ছে কি আর বেন্ডিং। অর্থাৎ এখানে আমরা ডার্ক বেন্ডটা দেখতে পাবো। যদি আমরা আর বেন্ডিং করি, তাহলে এই ডার্ক রিজনটাকে আমরা ইক্রোমাটিনটাকে ডিনোট করার জন্য বুঝতে পারি। আর যেটা হচ্ছে কি তোমার ব্রাইট রিজন আসবে, তোমার সরি যেটা হচ্ছে কি লাইট আসবে, সেটা হচ্ছে কি হেটারোক্রোমাটিনটাকে আমরা বোঝার জন্য করে থাকি। ঠিক স্টেনিং একইভাবে। হ্যাঁ, কি বলছো? স্টেনিং প্রসেস কি সেম হবে যে স্টেন আহ, করার? না, এখানে যে স্টেনিংটা আছে কি আলাদা ইউজ করা হয়। ঠিক আছে? কারণ স্টেনিং প্রসেস যদি সেম আমরা স্টেন ইউজ করি, তাহলে তো সেটা জি বেন্ডিং হবে, এটা গিমসা করা হয় না। এটা হচ্ছে কি তোমার আলাদা কোনো স্টেন ইউজ করা হয়, যার কারণে এখানে আমরা হচ্ছে কি মানে মানে জি বেন্ডিং এর ঠিক অপোজিট হচ্ছে কি ইভেন্টটা আমরা দেখতে পাবো। ঠিক আছে? আর বেন্ডিং এর ক্ষেত্রে। চলো, এবার হচ্ছে কি সি বেন্ডিং। এই সি বেন্ডিংটা বেশি গুরুত্ব দিতে হবে, কারণ আমাদের যেহেতু প্ল্যান্টের ক্ষেত্রে করা হয়। তো এই সি বেন্ডিং এর ক্ষেত্রে গিমসা বাইন্ডস টু কনস্টিটিউটিভ হেটারোক্রোমাটিন। আমরা এর আগের দিন তোমরা একটু খেয়াল করো, হেটারোক্রোমাটিনের দুটো ভাগ করা হয়েছিল, যে একটা কনস্টিটিউটিভ হেটারোক্রোমাটিন, একটা হচ্ছে ফ্যাকাল্টেটিভ। তো এই সি বেন্ডিং এর ক্ষেত্রে মনে রাখবে যে গিমসা যেটা, সেটা হচ্ছে কনস্টিটিউটিভ হেটারোক্রোমাটিন তোমার হচ্ছে কি তে গিয়ে বাইন্ড করবে। সো ইট স্টেন্স সেন্ট্রোমিয়াস। কারণ কনস্টিটিউটিভ হেটারোক্রোমাটিন থাকে কোথায়? সেন্ট্রোমিয়ার রিজিয়নে, তাই তো? তাহলে এই সেন্ট্রোমিয়ার পজিশনটাতে সি গিয়ে বাইন্ড করছে। তাহলে এখানে সি, সি হচ্ছে স্ট্যান্ড ফর হোয়াট? এখানে সি কাকে হচ্ছে কি তোমার ডিনোট করছে বলো? তাহলে সি স্ট্যান্ড ফর হচ্ছে কি সেন্ট্রোমিয়ার। কেন না, যেহেতু তোমরা বুঝতে পারছো যে গিমসা যেটা বাইন্ড করছে কনস্টিটিউটিভ হেটারোক্রোমাটিনে, আর এই কনস্টিটিউটিভ হেটারোক্রোমাটিনে সেন্ট্রোমিয়ার মানে সেন্ট্রোমিয়ারে কনস্টিটিউটিভ হেটারোক্রোমাটিন থাকে। ঠিক আছে? তো প্রথমে প্রিপেয়ার কি করা হয় দেখো, দ্য প্রিপারেশন আন্ডারগো অ্যালকালাইন ডিনেচুরেশন প্রিয়র টু স্টেনিং লিডিং টু অলমোস্ট কমপ্লিট ডিপিউরিনেশন অফ দ্য ডিএনএ। দেখে নাও এই প্রসেসটা। প্রথমে কি করা হয়, ক্রোমোজোমটাকে নেওয়া হলো, নেওয়ার পরে হচ্ছে কি তোমার অ্যালকালাইন কোনো সলিউশন দিয়ে তাকে ট্রিটমেন্ট করা হলো। ঠিক আছে? যাতে করে ডিএনএটাকে ডিনেচুরেশন করা হয়। ডিনেচুরেশন হওয়ার পরে আমরা কি করি না, ওয়াশ দেওয়া হয় তোমার সোডিয়াম সাইট্রেট দিয়ে। এবং টেম্পারেচারটা দেখো 60°C 30 মিনিট। তো এটা করার কারণ কি, এই স্টেপটা কেন করা হয়? বলছে রিপিটেটিভ ডিএনএ ডিনেচিওর বাট ইউনিক ডিএনএ ডু নট তোমার হচ্ছে কি রিনেচিওর। অর্থাৎ যদি রিপিটেটিভ ডিএনএ থাকে, সেগুলো তোমার হচ্ছে কি রিনেচিওর করে যায়। বাট যেগুলো হচ্ছে কি ইউনিক ডিএনএ থাকবে, সেগুলো যাতে থাকবে। তারপরে স্টেনিং ইউজ করা হয় সেই গিমসা সলিউশন। তারপর আমরা বেন্ডিং প্যাটার্ন দেখতে পাবো, এবং সেগুলোকে আমরা স্টাডি করব। তো এই জন্য হচ্ছে কি এই আমরা সি বেন্ডিংটাকে করে থাকি। এখানে দেখো, তাহলে এই সি বেন্ডিং এর ক্ষেত্রে আমরা হচ্ছে অ্যাডভান্টেজ কি পাই? প্রথম কথা হচ্ছে কি এটা প্ল্যান্টের ক্ষেত্রে আমরা করতে পারি। ঠিক আছে? এই যে আইডেন্টিফিকেশন অফ ক্রোমোজোম পার্টিকুলারলি ইন প্ল্যান্ট, এবং তার সঙ্গে শুধু অ্যানিমেলের ক্ষেত্রে আমরা ইনসেক্টের করতে পারি। এবং আইডেন্টিফিকেশন অফ তোমার হচ্ছে বাইভ্যালেন্স এন্ড ডায়াকাইনেসিস ইউজিং বোথ সেন্ট্রোমিয়ার পজিশনস। ঠিক আছে? কারণ সেন্ট্রোমিয়ার পজিশনটাকে আমরা হচ্ছে ডিনোট করতে পারি। আর প্যাটার্নিটিস টেস্টিং এর ক্ষেত্রে আমরা সি বেন্ডিংটাকে ইউজ করি, এবং জিন ম্যাপিংটাও করতে পারি।
তাহলে এইগুলো হচ্ছে কি, এই পয়েন্টগুলো হচ্ছে কি অ্যাডভান্টেজ হিসাবে আমরা দেখতে পাই কোথায় না, সি বেন্ডিং এর ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে ওভারঅল তোমরা দেখতে পেলে যে গিমসা স্টেনটাকে আমরা ইউজ করছি, তার আগে হচ্ছে আমরা অ্যালকালাইন কোনো হচ্ছে কি সলিউশন দিয়ে ডিনেচার করে দিচ্ছি। ডিএনএটাকে, গিমসাটাকে আমরা দেওয়ার পরে সেটা কনস্টিটিউটিভ হেটারোক্রোমাটিনে গিয়ে বাইন্ড করে যাবে এবং সেন্ট্রোমিয়ার রিজনটাকে সে স্টেন করে দেবে। ঠিক আছে, এবং হচ্ছে কি তোমার তার পাশাপাশি হচ্ছে কি আমরা এই প্যাটার্নটা, এই সি বেন্ডিংটাকে আমরা প্রপারলি ভিজুয়ালাইজ করতে পারছি মাইক্রোস্কোপে দিয়ে। আমরা এই যে অ্যাডভান্টেজ যেগুলো রয়েছে সেগুলোকেই আমরা স্টাডি করতে পারছি। চলো এবার হচ্ছে কি নেক্সট রয়েছে কি কিউ বেন্ডিং। তো কিউ বেন্ডিং এর ক্ষেত্রে কি করা হয় দেখো না, কিউ বেন্ডিং, এই কিউ যেটা হচ্ছে কি তোমার স্ট্রেন ফোর্স, যেটা হচ্ছে কি কুইনাক্রাইন, এটা একটা স্ট্রেন আর কি। ঠিক আছে, কিউ হচ্ছে কি ডিনোট করছে কাকে, কিউনাক্রিন, কিউনাক্রাইন। এই কিউনাক্রাইন যেটা বলছে দেখো, এটা মোস্ট অফ দা স্ট্রেন ডিএনএ ইজ হেটারোক্রোমাটিন। ঠিক আছে, একটা ক্রোমোজোমের ডিএনএ তে ডিএনএর যে হেটারোক্রোমাটিন পোর্শনটাকেই এই কিউনাক্রাইন গিয়ে হচ্ছে কি তোমার বেন্ড মানে তোমার হচ্ছে কি স্টেন করছে। এবং এখানে কিউনাক্রাইন বাইন্ড করছে দেখো বোথ রিজিয়ন রিচ ইন এটি এন্ড জিসি, বাট অনলি এট দ্য এটি কুইনাকাইন কমপ্লেক্স ফ্লুরিসেন্স। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কি কুইনাকাইন যেটা হচ্ছে কি তোমার দেওয়ার পর এটা কিন্তু এটি এবং জিসি দুটো রিজিয়নে গিয়েই বাইন্ড করতে পারে, কিন্তু যেখানে এটি থাকবে সেখানেই হচ্ছে ফ্লুরিসেন্স দেখাবে, মানে কালার দেখাবে আর কি। তো আমরা বুঝতে পারবো যে কোথায় এটি রয়েছে। তো এই জন্য বলছে সিন্স রিজিয়ন রিচ ইন এটি আর মোর কমন ইন হেটারোক্রোমাটিন দেন ইন ইউক্রোমাটিন। তাহলে আমরা এখানে ইউক্রোমাটিন আর হেটারোক্রোমাটিনের পার্থক্যটা করতে পারবো যদি আমরা কিউ বেন্ডিং করে দিই। কেন না, আমরা বলতে পারবো যে যেহেতু এটি জায়গায় ইউনাক্রাইন গুলো হচ্ছে কি গিয়ে বাইন্ড করে এবং সেখান থেকে হচ্ছে ফ্লুরিসেন্স আমরা দেখতে পাই, তাহলে নিশ্চয়ই হেটারোক্রোমাটিনে বেশি মোর কমন হচ্ছে কি এটি ইউক্রোমাটিনের তুলনায়। এটা আমরা পরিষ্কারভাবে বুঝতে পারি। তো দেখো এখানে তোমার হচ্ছে কি ওই পদ্ধতিটাকে এখানে আরো ভালো করে তোমাদেরকে দেখিয়ে দেওয়া হয়েছে। ক্রোমোজোমটাকে নিয়ে কুইনাক্রাইন তোমার হচ্ছে কি দিয়ে তাকে আমরা স্টেন করছি, তারপর হচ্ছে সাবজেক্ট টু ইউভি লাইটে রাখা হয়। বেন্ডিং প্যাটার্ন কি দেখতে পাবে না, রিজিয়ন রিজিন এটি বেসেস, আবার রিজিয়ন রিজিন দা জিসি বেসেস। যেখানে এটি বেস থাকবে সেখানে ডার্ক স্টেনিং হবে, কারণ তোমরা একটু আগেই বুঝলে যে যেখানে হচ্ছে কি তোমার এটি থাকবে সেখানে বেশি বাইন্ড করবে, আর লাইট স্টেনিং করবে যেখানে জিসি থাকবে। এটি রিজিয়ন কি বলছে, কুইনাক্রাইন্স ডাই এন্ড ফ্লুরিসেন্স সিচুয়েটেড ইন দ্য হেটারোক্রোমাটিন রিজিয়ন, যেখানে এটি থাকবে সেটাকে হেটারোক্রোমাটিন রিজিয়ন আমরা ডিনোট করব। আর যেখানে লাইট স্টেনিং হবে সেখানে হচ্ছে ইউক্রোমাটিন এবং সেখানে জিসি থাকবে। হ্যাঁ, তো এইভাবে আমরা কি করি, কিউ বেন্ডিংটাকে কমপ্লিট করি। এই কিউ বেন্ডিং এর ক্ষেত্রে অ্যাডভান্টেজও রয়েছে, ডিসঅ্যাডভান্টেজও রয়েছে। অ্যাডভান্টেজ কি কি রয়েছে দেখো না, প্রথম কথা হচ্ছে কি এটি সিম্পল এবং ভার্সাটাইল, প্লাস হচ্ছে কি এটা ইউজ করা হয় দেখো ইউজ হোয়ার জি বেন্ড ইজ নট অ্যাকসেপ্টেড, যেখানে আমরা জি বেন্ড হচ্ছে কি অ্যাকসেপ্টেড হয় না সেখানে আমরা এই কিউ বেন্ডটা করতে পারি। এই জন্য হচ্ছে অল্টারনেটিভ যে মেথড সেটাকে আমরা এই জন্য হচ্ছে কি এটা অ্যাডভান্টেজ রয়েছে। এবং তার পাশাপাশি ইউজড ইন স্টাডি অফ দ্য ক্রোমোজোম হেটারোমরফিজম। আর ডিসঅ্যাডভান্টেজ কি রয়েছে দেখো, প্রথম কথা হচ্ছে কি তো বলছে টেন্ডেন্সি টু ফেড ডিউরিং এক্সামিনেশন, মানে যখন হচ্ছে কি এক্সামিনেশন করা হয় তখন একটু ফেড হয়ে যায়, মানে একটু ঝাপসা হয়ে যায়। আর ফটো ডিগ্রেডেশন, আলো ফেলা যাবে না, অন্ধকারেই করতে হবে। ঠিক আছে, কাজটাকে মানে ফটো ডিগ্রেডেশন মানে সানলাইট পড়লেই সেটা ডিগ্রেডেশন হয়ে যাওয়ার একটা প্রবণতা রয়েছে। তারপর হচ্ছে কি ইউভি লাইট হচ্ছে কি তোমার কেমিক্যাল বন্ড থাকলে সেগুলোকে ব্রেক করে দিতে পারে। কিংবা বলছে দেখো chromophore absorb light of the particular wavelength due to the chemical bonds formed between dye and light. লাইট এবং ডাইয়ের সঙ্গে হচ্ছে কি একটা বন্ড তৈরি হতে পারে, যেটা একটু আগে আমরা বললাম, ওটার একটা ফটো ডিগ্রেডেশন মানে প্রবাবিলিটি আমরা দেখতে পাই। ঠিক আছে, এইগুলো হচ্ছে কি তোমার ডিসঅ্যাডভান্টেজ হিসাবে আমরা দেখতে পাই। চলো নেক্সট হচ্ছে কি তোমার টি বেন্ডিং। এটা জাস্ট তোমরা এইটুকু মনে রাখবে যে ভিজুয়ালাইজ টেলোমিয়ার, কারণ এটা নিয়ে তোমাদেরকে বেশি পড়তে হবে না। শুধু মনে রাখবে টি বেন্ডিংটা আমরা টেলোমিয়ার্সটাকে ভিজুয়ালাইজ করার জন্য আমরা টি বেন্ডিংটাকেই ইউজ করি। ঠিক আছে, এইটুকু জানলেই হবে। এবার যেটা তোমাদেরকে আমি বলছিলাম বা এর আগে ক্লাসেও বলেছি যে একটা ক্রোমোজোমে দুটো ক্রোমাটিন থাকে। তো সেই ক্রোমাটিডের ক্ষেত্রে যেটা লং ক্রোমাটিড সেটাকে আমরা কি দিয়ে প্রকাশ করেছিলাম, কিউ দিয়ে। যেটা শর্ট সেটাকে আমরা কি বলেছিলাম, পি দিয়ে প্রকাশ করেছিলাম। এইটুকু তো তোমরা সবাই আগের ক্লাসে বুঝেছো, তাই তো? যে ক্রোমোজোমের হচ্ছে দুটো ক্রোমাটিড থাকবে,
তো সেই যেটা লং ক্রোমাটিড, লং পার্টটাকে বা লং আর্মটাকে এটাকে আমরা লং বলছি, লং আর্ম। আর যেটা শর্ট আর্ম সেটাকে আমরা পি বলছি, এটা শর্ট আর্ম। তাই তো, এটা এটা তোমরা জানো। এবার দেখো, তো এখানে আমরা কি বলছি দেখো, তাহলে ইজ হিউম্যান ক্রোমোজোম, শর্ট আর্মটাকে আমরা পি দিয়ে প্রকাশ করছি, আর যেটা হচ্ছে কি লং আর্ম সেটাকে আমরা কিউ দিয়ে প্রকাশ করছি। তাই তো। তো এবার দেখো, এবার হচ্ছে কি আমরা কি করছি না, এবার যদি আমরা এই যে দুটো আর্মটাকে আমরা ডিনোট করলাম, তো এরপরে কি করব দেখো, না আমরা কি করছি যে সাইটোজেনেটিক ব্যান্ড গুলোকে আমরা লেবেল করছি হয় P1 P2 বা Q1 Q2 দিয়ে। এগুলোর মানে কি না, সেই মানে জানার জন্য আমরা এখানে একটা এক্সাম্পল নিচ্ছি যে যদি কোনো সাইটোজেনেটিক ওয়েব লোকেশন যদি আমরা বললাম যে তোমার হচ্ছে 7, তোমার হচ্ছে কি Q31.2, তোমার হচ্ছে কি পয়েন্ট, তাহলে এই যে ইকুয়েশন এর হচ্ছে কি তোমার সিগনিফিকেন্স কি না, দিস ইন্ডিকেট দ্যাট দ্য জিন ইজ অন ক্রোমোজোম নাম্বার 7। তাহলে প্রথমে হচ্ছে কি এখান থেকে আমরা বুঝতে পারছি কি যে যে সাইটোজেনেটিক ম্যাপ লোকেশনের কথা বলা রয়েছে সেই এখানে হচ্ছে ক্রোমোজোম নাম্বারটা কত না 7। ঠিক আছে, ক্রোমোজোম নাম্বার 7। ঠিক আছে, এবারে কিউ মানে কি, কিউ মানে একটু আগে আমরা কি বললাম, কিউ আর্মটা আছে লং আর্ম, তাই তো, তাহলে কিউ আর্ম। এবং এখানে 3 মানে কি না ব্যান্ড 3, তারপর আবার 1 মানে কি সাব ব্যান্ড হচ্ছে কি তোমার 1, আবার 2 মানে কি সাব ব্যান্ড হচ্ছে কি তোমার 2। ঠিক আছে, তাহলে এখানে আমরা বলতে পারি দ্য এন্ড অফ দ্য ক্রোমোজোম আর লেভেলড P10 এবং হচ্ছে Q10। মানে পি মানে হচ্ছে কি তোমার, পি মানে হচ্ছে কি কি বললাম না শর্ট আর্ম টেলোমিয়ার, আর কিউ মানে হচ্ছে কি তোমার লং আর্ম টেলোমিয়ার। তাহলে এখানে আমরা হচ্ছে কি যেহেতু কিউ দিয়েছে তাহলে আমরা বলবো লং আর্ম টেলোমিয়ার, এবং সেখানে হচ্ছে কি লং আর্ম টেলোমিয়ার রেফার্স টু দ্য এন্ড অফ দ্য লং আর্ম অফ ক্রোমোজোম নাম্বার 7। ঠিক আছে, তাহলে এই কিউ টেল মানে কি, মানে 7 কিউ টেল মানে কি, এই যে কিউ রয়েছে মানে কি 7 নম্বর ক্রোমোজোমের তোমার হচ্ছে কি যেটা লং আর্মের, তোমার হচ্ছে এই যে লং আর্মের যে টেলোমিয়ার সেটাকে ডিনোট করার জন্য এখানে বলেছে। কি বললাম বুঝতে পারলে? তো এইভাবে আমরা কিন্তু এই কোনো ইকুয়েশন দেওয়া থাকলে সেখান থেকে আমরা এইভাবে সেগুলোকে রিড করব বা তার বৈশিষ্ট্যগুলোকে আমরা বুঝবো। তাহলে এখানে তোমাকে সাপোজ ধরো এইরকম একটা কোশ্চেন দিয়ে দিল, দিয়ে বলবে যে হচ্ছে কি এখানে কিউ আর 3 এই দুটোকে মানে বলতে আমরা কি বুঝি, বা পি দিয়ে দিল স্মল পি, ঠিক আছে, বা লাস্টের 2টা দিয়ে দিল, তাহলে এইগুলো যখন তুমি হচ্ছে কি জানবে তখনই বলতে পারবে, আদারওয়াইজ বলতে পারবে না। তো এটা ভালো করে মনে রাখবে যে কোনো একটা সাইটোজেনেটিক ম্যাপ লোকেশন যদি তোমাদেরকে বলা থাকে তার সিগনিফিকেন্সটা কি বা তার হচ্ছে কি তোমার ইকুয়েশনের হচ্ছে তাৎপর্যটা কি সেটা কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে। ঠিক আছে, চলো এবার হচ্ছে কি আমরা পরের অংশতে চলে যাব। এবার এর আগের দিন আমরা পড়ে নিয়েছিলাম, জাস্ট আমি এই জিনিসগুলো একটু বলে দিই, তারপরে আমরা চলে যাব ফিস মানে ফ্লুরেসেন্ট ইন সিটু হাইব্রিডাইজেশনে। তো ফিচার্স অফ ক্যারিওটাইপস, তো ক্যারিওটাইপটাকে আমরা 6টি ফিচার্সের মাধ্যমে তোমার হচ্ছে কি কম্পেয়ার করতে পারি বা রেকগনাইজ করতে পারি। যেমন হচ্ছে অ্যাবসলিউট সাইজ অফ ক্রোমোজোম জানতে পারি আমরা, পজিশন অফ সেন্ট্রোমিয়ার, সেন্ট্রোমিয়ারের পজিশন জানতে পারি, রিলেটিভ সাইজ অফ ক্রোমোজোম, ঠিক আছে, তার সঙ্গে বেসিক ক্রোমোজোম নাম্বার, ক্রোমোজোম নাম্বার আমরা বুঝতে পারবো, নাম্বার এন্ড পজিশন অফ স্যাটেলাইট। ঠিক আছে, কারণ আমরা তোমরা যারা হচ্ছে কি ক্যারিওটাইপ কি কেউ হাতে নাতে করেছো, তোমরা আছো কেউ ক্যারিওটাইপ, মানে এটা এমএসসি তে করানো হয়, এটা বিএসসি তে নেই। ক্যারিওটাইপ, ক্যারিওটাইপ স্টাডি যে প্র্যাকটিক্যালটা আমরা যেটা করাই সেটা হচ্ছে কি এমএসসি তে করাই। কি করেছো হাতে নাতে? যা তোমরা কিন্তু বলবে, যদি না করে থাকো না বলবে। হ্যাঁ স্যার করেছিলাম। দেখো ক্যারিওটাইপের ক্ষেত্রে বেসিক্যালি আমরা যেটা নর্মালি করে থাকি সেটা হচ্ছে কি না, প্রথমে যে কোনো একটা মেটাফেজ প্লেট দিয়ে দিল, তুমি একটা ফিল্ড দেখতে পাচ্ছ, সেখানে তোমার একটা মেটাফেজ ক্রোমোজোম গুলো তুমি দেখতে পাচ্ছ। ঠিক আছে, মেটাফেজ প্লেট হচ্ছে তুমি দেখতে পাচ্ছ, তো সেখানে তোমাকে কিন্তু যখন এটা তুমি হচ্ছে কি হয় ক্যামেরা লুসিডা দিয়ে তুমি ড্রয়িং করে নিলে, ঠিক আছে, ক্যামেরা লুসিডা দিয়ে হয় হচ্ছে কি তোমার পেজে তুমি ড্রয়িং করে নিলে, কিংবা হয়তো তোমরা করেছো যে
তোমাদেরকে একটা মেটাফেজ প্লেট ক্রোমোজোমটাকে প্রিন্ট করে দেওয়া হলো, ঠিক আছে, প্রিন্ট আউট করে দেওয়া হলো। এবারে তুমি কি দেখতে পেলে না সেখানে এইভাবে সব প্রত্যেকটা ক্রোমোজোম গুলো এরকম রয়েছে, ঠিক আছে। তো এই ক্রোমোজোম গুলো যখন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তখন তোমরা কি করো না প্রত্যেকটা ক্রোমোজোমটাকে নাম্বারিং করো 1 2 3 4 করে এরকম করে। সাপোজ তুমি পেলে কত 16 পর্যন্ত, তাহলে তোমার 2n সমান 16, মানে n সমান হচ্ছে 8 জোড়া ক্রোমোজোম থাকবে। এবারে এই যে প্রত্যেকটা ক্রোমোজোমের মানে 16টার মধ্যে কে কার হোমোলোগাস সেটাকে আগে খুঁজে বার করতে হবে, তাই না? তো তার আগে তোমাকে দেখতে হবে যে কোনগুলোর ক্ষেত্রে দুটো হচ্ছে কি তোমার কনস্টিটিউশন রয়েছে, বা কার তিনটে কনস্টিটিউশন রয়েছে, বা কার হচ্ছে একটা কনস্টিটিউশন রয়েছে। কনস্টিটিউশন মানে খাঁজ আর কি। তাহলে একটা খাঁজ মানে শুধুমাত্র যার সেন্ট্রোমিয়ার রয়েছে, বা 2 নম্বর খাঁজ থাকলে যার হচ্ছে কি এনওআর রয়েছে, নর যেটা রয়েছে। তো ওতে হচ্ছে কি প্রথমে সেগুলো, কারণ দেখা গেল তুমি যার একটাই খাঁজ রয়েছে তার সঙ্গে তো আর তিনটে খাঁজযুক্ত ক্রোমোজোমের হোমোলোগাস হবে না। তো এই জন্য তোমাদেরকে জিজ্ঞাসা করলাম যে কেরিওটাইপ কি কেউ করেছো? যেমন একজন বললে করেছো। আমি যে কথাগুলো বলছি এটা যদি তুমি হাতে নাতে যদি করে থাকো তাহলে হচ্ছে জিনিসগুলো বুঝতে পারবে, ঠিক আছে। তো প্রথমে এই জন্য কি করা হয়, এই যে আমরা কি করি না তোমার হচ্ছে কি আহ, তোমার হচ্ছে কি যে স্যাটেলাইট থাকলে সেখানে কনস্টিটিউশন বেড়ে যাবে, দুটো কনস্টিটিউশন হয়ে যাবে, কারণ প্রাইমারি কনস্টিটিউশন আর সেকেন্ডারি কনস্টিটিউশন হয়ে যাবে। তো ওতে প্রথমে আমরা কনস্টিটিউশন বা খাঁজ সংখ্যাটাকে হিসাব করে নিই, মানে এবং অবভিয়াসলি যদি তিনটে কনস্টিটিউশন কারো থাকে সেই সংখ্যাটা হয় দুটো ক্রোমোজোমের থাকবে না 4টা ক্রোমোজোমের থাকবে, মানে কোনো সময় তিনটে ক্রোমোজোমের হবে না, কারণ অবভিয়াসলি তার সঙ্গে পেয়ারিং হবে না, পেয়ারও ক্রোমোজোমের থাকতে হবে। কি বলছি বুঝতে পারছো আমার কথাগুলো? আমি হ্যাঁ যেগুলো স্যার। বলছি, হ্যাঁ। তো ওতে হচ্ছে কি এইভাবে আমরা কি করি না তোমার হচ্ছে কি তাহলে বেসিক ক্রোমোজোম নাম্বার সহ নাম্বার এন্ড পজিশন অফ স্যাটেলাইট, এবং তার সঙ্গে হচ্ছে কি ডিগ্রি এন্ড ডিস্ট্রিবিউশন অফ হেটারোক্রোমাটিন, এই সমস্ত জিনিসগুলো আমরা জানতে পারি। আর কিভাবে আমরা তাহলে কনস্ট্রাক্ট করি ক্যারিওটাইপ এবং ইডিওগ্রাম, দেখতে পাচ্ছ একটা ক্রোমোজোম একটা আছে কি তোমার এখানে করে দেখানো হয়েছে, যেটা আমরা আলটিমেট করাই, মানে আলটিমেটলি যে ছড়িয়ে ছিটিয়ে ক্রোমোজোম গুলো থাকছে, দেখো তার মধ্যে ধরো 1 1 ডট, 2 2 ডট, 3 3 ডট, 4 4 ডট, মানে এইগুলো হচ্ছে কি এই যে 1 1 ডট মানে আছে 1 পেয়ার অফ ক্রোমোজোম, মানে দেয়ার বোথ আর হোমোলোগাস। এটা যে কি সেকেন্ড পেয়ার অফ হোমোলোগাস, থার্ড পেয়ার অফ হোমোলোগাস, এইগুলো কিন্তু আমরা আগে জানতাম না। আগে তো একটা প্লেটে হচ্ছে কি ছড়িয়ে ছিটিয়ে ছিল বিভিন্ন ক্রোমোজোম গুলো। তো তাদেরকে যখন আমরা ক্যারিওটাইপ করছি তখন হচ্ছে কি আমরা এইভাবে প্রত্যেকের যে পেয়ার গুলোকে আমরা আইডেন্টিফাই করতে পারছি, ঠিক আছে। করার পরে দেখো ইডিওগ্রামে কি বলেছিলাম, স্মল টু লার্জ সাইজ অফ ক্রোমোজোম হিসাবে আমরা কি করব, তাদেরকে সাজিয়ে সাজিয়ে দেবো। তাহলে সাজিয়ে দিলে যে ডায়াগ্রামটা রিপ্রেজেন্ট হবে সেটাকে আমরা ইডিওগ্রাম বলি। আগের ক্লাসে বলে দিয়েছি, জাস্ট আমি আজকে ধরিয়ে দিচ্ছি আর কি, ঠিক আছে। তো এইভাবে আমরা ক্যারিওটাইপ এবং ইডিওগ্রাম হচ্ছে কি আমরা রিপ্রেজেন্ট করি। তাহলে এটাও কিন্তু হচ্ছে কি যেটা আমরা আজকে পড়ছি, অর্থাৎ বেসিক স্টাডি অফ দ্য বেসিক মেথডস অফ দ্য ক্রোমোজোম স্টাডির মধ্যেই পড়ছি, তাই না? কারণ এগুলো হচ্ছে কি ক্রোমোজোম স্টাডি হচ্ছে কি তোমার মধ্যেই পড়ছি। আচ্ছা, এবার যেটা আজকে আমরা সবচেয়ে গুরুত্ব দিয়ে পড়বো সেটা হচ্ছে কি ফিস, মানে কি ফ্লুইসেন্স ইনসিটু হাইব্রিডাইজেশনস, ঠিক আছে। এই পদ্ধতির সম্বন্ধে তোমরা হয়তো বিএসসি তে তত বেশি নাও পড়ে থাকতে পারো, বাট এমএসসি তেও কিন্তু সবাই পড়েছো, বা বিএসসি তে এখন পড়ানো হয়, এখন সিলেবাসে ফিস মানে ফ্লুইসেন্স ইনসিটু হাইব্রিডাইজেশন এই জিনিসটা পড়ানো হয়। এটাও ক্রোমোজোম স্টাডির ক্ষেত্রে আমরা ইউজ করি। দেখো প্রথম কথা হচ্ছে কি যে ফিস যেটা, এটা ভিজুয়ালাইজেশন অফ দ্য ফিজিক্যাল পজিশন অফ স্পেসিফিক ডিএনএ সিকোয়েন্স ইন ক্রোমোজোম ওর এ নিউক্লিয়াস স্প্রেড অন মাইক্রোস্কোপ স্লাইড। অর্থাৎ একটা মাইক্রোস্কোপ, আমরা একটা স্লাইডে হচ্ছে কি যখন হচ্ছে ক্রোমোজোমটাকে দিচ্ছি দিয়ে তাকে আমরা স্টেন করি আর কি, ফ্লুইসেন্স ডাই আমরা ইউজ করার পরে আমরা সেখানে কোনো একটা ডিএনএ সিকোয়েন্স ক্রোমোজোমের কোন ফিজিক্যাল পজিশনে প্রেজেন্ট রয়েছে সেটাকে আমরা আইডেন্টিফাই করি। কি বললাম বুঝতে পারলে? তাহলে একটা ক্রোমোজোমের মধ্যে ডিএনএ সিকোয়েন্স স্পেসিফিক কোন জায়গায় রয়েছে সেই জায়গাটা তার ফিজিক্যাল পজিশনটাকে আমরা জানতে পারি যে টেকনিকের মাধ্যমে, তাকে বলা হচ্ছে কি ফিস। ওকে, এই জন্য কি করা হয় না ফিস রেজাল্ট শোজ, কি দেখাচ্ছে রেজাল্ট, সাইটোলজিক্যাল ফিচার্স অফ দ্য ডিস্ট্রিবিউশন অ্যান্ড অর্গানাইজেশন অফ ডিএনএ সিকোয়েন্স ইন ক্রোমোজোমস, প্রোভাইডিং অ্যান অপরচুনিটি টু স্টাডি ক্রোমোজোম এট মলিকুলার লেভেল। তাহলে ক্রোমোজোমের মলিকুলার লেভেলে গিয়ে আমরা ডিএনএ সিকোয়েন্সটাকে আমরা
আহ, মানে তোমার হচ্ছে কি জানতে পারছি। তো এই জন্য আমরা কি করে থাকি, তোমার হচ্ছে কি ফিক্স করে থাকি। তো তার জন্য কি করা হয় দেখো, এই মেথডটাকে করার জন্য প্রথমে হাইব্রিডাইজেশন অফ এ স্পেসিফিক ডিএনএ সিকোয়েন্স, যেটাকে আমরা প্রোব বলি, তাই তো। তোমরা জানো একটা ধরো ডিএনএ তে 5 প্রাইম এ টি জি সি টি এ জি সি ডট ডট করে 3 প্রাইম, তাহলে এর অল্টারনেটিভ যে সিকোয়েন্সটা কি হবে, 3 প্রাইম টি এ সি জি এ টি সি জি ডট ডট দিয়ে 5 প্রাইম। তাহলে আমরা যদি কোনো একটা পার্টিকুলার কোনো প্রোব ইউজ করি, প্রোব মানে হচ্ছে কি স্মল ফ্র্যাগমেন্ট অফ ডিএনএ সিকোয়েন্স, ঠিক আছে। ধরো আমরা ইউজ করলাম 5 প্রাইম টু 3 প্রাইম, এটা ধরো সাপোজ এ টি জি সি, তাহলে এটা গিয়ে কোথায় বাইন্ড করবে, যেখানে হচ্ছে কি এই যে ডিএনএ যে সিকোয়েন্সে যেখানে তোমার হচ্ছে কি পাবে কাকে, টি কে, এ কে, সি কে, জি কে, তবে গিয়ে এই প্রোবটা তো গিয়ে বাইন্ড করবে। তো এই জন্য বলছে দেখো, দিস মেথডস ইনভলভস হাইব্রিডাইজেশন অফ এ স্পেসিফিক ডিএনএ সিকোয়েন্স, যেটাকে আমরা বলছি স্পেসিফিক ডিএনএ সিকোয়েন্স, যে সিকোয়েন্সটা তুমি জানো। এবারে তুমি কি করছো, অন টু দ্য কমপ্লিমেন্টারি ডিএনএ টার্গেট, হ্যাঁ, spread on a slide and visualize of the hybridization slide as a fluorescent signal। এবারে আমরা কি করব, যে প্রোবটাকে আমরা ব্যবহার করছি সেই প্রোবটাকে আমরা ফ্লুorescence ডাই দিয়ে আগে থেকে আমরা তাকে টেক করে দেবো, মানে তাকে হচ্ছে কি আগে আমরা আইডেন্টিফাই করে দিলাম, ঠিক আছে। যে এ এ এ থাকলে একটা ডাই মানে একটা কালার দেখাবে, টি থাকলে একটা কালার দেখাবে, জি থাকলে, কারণ এগুলোকে আমরা ফ্লুorescence ডাই দিয়ে অলরেডি আগে থেকে আমরা লেবেল করে দিচ্ছি। করার পরে আমরা কি করলাম, এটাকে ছেড়ে দিলাম কোথায়, না তোমার হচ্ছে হাইব্রিডাইজেশন, মানে তোমার হচ্ছে এটা স্প্রেড করা স্লাইডের যে ক্রোমোজোম গুলো রয়েছে বা ডিএনএ গুলো রয়েছে তাদের ছেড়ে দিলাম। এবারে এই যে প্রোবটা গিয়ে ও গিয়ে এমন এমন জায়গায় গিয়ে বাঁধবে, তাহলে আমরা ওখানে গিয়ে এটা সিগন্যাল দেখাবে, দিবে ফ্লুসেন্ট সিগন্যাল। তো তখন আমরা বুঝতে পারবো যে এর জন্য, টির জন্য, জির জন্য, সির জন্য অলরেডি আমরা সেই সিগন্যাল গুলো ফিট করে রেখেছি। তাহলে তখন আমরা কোন একটা ডিএনএ সিকোয়েন্সটা আমরা জানতে পেরে যাব। কি বললাম বুঝতে পারলে? তো এটাকে আমরা যে মানে যে হচ্ছে কি তোমার টেকনিকের মাধ্যমে আমরা করে থাকি তাকে বলা হয় কি, না বলো, ফিস, ফ্লুorescent ইন সিটু হাইব্রিডাইজেশন। তো দেখে নাও প্রথমে কি করা হয়, না প্রথমে আমরা প্রিপেয়ারিং দ্য স্পেসিমেন স্প্রেড অন দ্য স্লাইড, আমরা স্পেসিমেনটাকে স্লাইডে স্প্রেড করে দিই। প্রিপেয়ারিং অ্যান্ড লেবেলিং দ্য প্রোব, প্রোবটাকে আমরা রেডি করি এবং তাকে লেবেল করি, রেডিও লেবেল করে দেওয়া হয়। করার পরে হচ্ছে কি আমরা তাকে কি করি, হাইব্রিডাইজেশন অন দ্য প্রোব টু দ্য টার্গেট, ঠিক আছে। এবারে আমরা ওই প্রোবটাকে ওই স্লাইডের মধ্যে দিয়ে দিই, মানে যে স্পেসিমেন যেখানে আছে, তাহলে এই প্রোবটা টার্গেটের জায়গায় গিয়ে বাইন্ড করে যাবে। তারপরে সেখান থেকে আমরা ভিজুয়ালাইজ দ্য ইনফ্লুয়েসেন্ট সিগন্যাল, তাহলে সেখান থেকে আমরা ফ্লুorescent যে সিগন্যাল যেগুলো যেগুলো প্রোবকে অলরেডি আমরা লেবেল করে পাঠিয়েছি, সেখান থেকে আমরা ভিজুয়ালাইজ করতে পারবো। দিলে আমরা বুঝে যাব যে প্রোবের সিকোয়েন্সের কমপ্লিমেন্টারি সিকোয়েন্স আমাদের টার্গেটে কোন জায়গায় রয়েছে। এইভাবে আমরা কি করি, না সিকোয়েন্স গুলোকে আইডেন্টিফাই করতে পারি। বুঝতে পারলে কি বললাম? হ্যাঁ স্যার, বলছি স্যার এটা তো একতন্ত্রী ডিএনএ করার পর তো করতে হবে ওটা। অবভিয়াসলি, না হলে হচ্ছে কি তোমার কি করে হচ্ছে কি বাইন্ড করবে, মানে প্রোবটা তো কি আর বাইন্ড করতে পারবে না। না, আগে হচ্ছে কি ডাবল স্ট্যান্ডার্ডটাকে সিঙ্গেল স্ট্যান্ডার্ড করে তারপরে আমরা প্রোবটাকে ছাড়বো, দিলে হচ্ছে কি সে গিয়ে ওখানে গিয়ে হাইব্রিডাইজ করবে। বুঝতে স্যার পেরেছো? এর মতন দেখিয়ে তো দিচ্ছি, এটা। আমি দেখিয়ে দিচ্ছি এখানে, এই যে পুরো প্রসেসটা এখানে করা আছে, আমি দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, কি বলছো বলো। স্যার ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং এর মতন তো প্রায় কিছুটা। হ্যাঁ, তো এখানে ওখানে হচ্ছে কি আমরা যে টেকনিক ইউজ করি কাছাকাছি হচ্ছে কি সেরকম, আমরা হচ্ছে সিকোয়েন্সটা এখানে বার করছি, এখানেও প্রায় সিকোয়েন্সটাকে আমরা বার করছি। তো দেখে নাও, ভালো করে দেখে নাও, যারা বুঝতে পেরেছিলে না তারা এই জায়গাটাকে ভালো করে লক্ষ্য করো, তোমরা আশা করি বুঝতে পেরে যাবে, ঠিক আছে। তোমরা বাকি যারা আছো তারা সব বুঝতে মানে শুনতে পাচ্ছ তো বা বুঝতে পারছো তো জিনিসগুলো, যারা ক্লাস করছো। আমি দেখো পুরো একদম ঘরোয়া ভাষাই কিন্তু বলছি, খুব বেশি ইংলিশ বা স্যার অন্য কিছু। হ্যাঁ, তো অসুবিধা হলে বলবে, ঠিক আছে। দেখো তাহলে প্রথমে দেখো এখানে তোমার দেখতে পাচ্ছ যে সিকোয়েন্স অফ দা ইন্টারেস্ট প্রোব, একটা প্রোবটাকে নিলাম আমরা, নেয়ার পরে কি করছে দেখো, প্রোব গুলোকে লেবেলিং করছে। দেখো এই যে এইগুলোকে সব লেবেল করা হচ্ছে, এটিজিসি কে আমরা আলাদা আলাদা লেবেল দিয়ে লেবেল করে দিলাম। এবারে দেখো এগুলো হচ্ছে কি তোমার বেসিক্যালি রেডিও আইসোটোপ দিয়ে আমরা লেবেল করে নিলাম। করার পরে কি করছে দেখো, প্রথমে আমরা হচ্ছে কি টার্গেট সিকোয়েন্সটাকে নিচ্ছি, মানে আমাদের যেটা ক্রোমোজোমটাকে নিচ্ছি। নেওয়ার পরে দেখো এই যে একটু আগে একটা কি বলছিল না যে ডাবল স্ট্যান্ডার্ড না সিঙ্গেল স্ট্যান্ডার্ড, দেখো এগুলো সমস্ত ডাবল স্ট্যান্ডার্ড ছিল, তাকে ডিনেচুরেট করে তাকে সিঙ্গেল স্ট্যান্ড করে নিয়েছি।
কাকে না, তোমার প্রোবটাকেও দুটো যেটা স্ট্র্যান্ড থাকলে তাকে সিঙ্গেল সিঙ্গেল করে নিচ্ছে, আর এখানে যেটা আছে কি টার্গেট ডিএনএ সেখানেও দেখো ডিনেচুরেট করে তাদেরকেও সিঙ্গেল স্ট্যান্ডার্ড করে নিয়েছে। করার পরে কি করছে না হাইব্রিডাইজেশন মানে হাইব্রিডাইজ করছে। হাইব্রিডাইজ করার সময় যে টার্গেটেড ডিএনএ দেখো এই যে প্রোব গুলো গিয়ে স্পেসিফিক জায়গায় গিয়ে বাইন্ড করে যাচ্ছে, তাহলে যেখানে বাইন্ড করবে সাপোজ হচ্ছে কি এখানে এডেনিন, এইটা আছে এডেনিন, এটা আছে থাইমিন, তাহলে এই জায়গাটা কে থাকবে গো? এখানে অবভিয়াসলি থাইমিন থাকবে, এখানে থাকবে হচ্ছে এডেনিন, তাই না? তাহলে আমরা প্রোবের সিকোয়েন্স দেখে আমরা টার্গেট ডিএনএ হচ্ছে কি সিকোয়েন্স আমরা খুঁজে পেয়ে যাচ্ছি, তাই না? সিকোয়েন্স খুঁজে পেয়ে যাচ্ছি। এবারে হচ্ছে কি দেখো প্রোব গুলোকে ডিটেকশন কিভাবে করছে না ফ্লুরেসেন্স ডাই দিয়ে তাকে আমরা হচ্ছে কি যেহেতু আমরা লেভেল দিয়ে দিয়েছি, তাহলে সেই লেভেল গুলো ডাই গুলো গিয়ে ওই স্পেসিফিক জায়গায় বাইন্ড করবে এবং স্পেসিফিক কালারের একটা হচ্ছে কি তোমার সিগন্যাল দেখাবে। তখন আমরা সেগুলোকে কি করছি না মাইক্রোস্কোপ অ্যানালাইসিস করে আমরা সিকোয়েন্স গুলো হচ্ছে পেয়ে যাচ্ছি। এইটাকেই বলা হয় ফ্লুরেসেন্স ইন সিটু হাইব্রিডাইজেশন, যেটাকে আমরা সংক্ষেপে বলি FISH, ফিস। বুঝতে পেরেছো? এবার সবাই বুঝতে পেরেছো? প্রোবকে লেবেল করছে কিভাবে? কি বলছো বলো? প্রোবকে লেবেল করছে কিভাবে? লেবেল প্রোব। হ্যাঁ, প্রোবকে কিভাবে লেভেল করছো দেখো। তো এই যে দেখতে পাচ্ছ এই যে প্রোবকে লেভেল করার জন্য স্পেসিফিক কোনো একটা রেডিও আইসোটোপ আমরা ইউজ করি। তো এই যে আইসোটোপ গুলো যেগুলো আমরা ইউজ করছি সেই আইসোটোপ গুলো হচ্ছে কি তোমার আমরা যেগুলো ইউজ করছি সেগুলো ডিফারেন্ট টাইপসের আইসোটোপ, মানে 4টি নিউক্লিওটাইড বা নাইট্রোজেন বেসের জন্য 4টি আলাদা আলাদা আইসোটোপ আমরা দিলাম। এবারে দেওয়ার পরে হচ্ছে কি তোমরা আইসোটোপ মানে ধরো তুমি ধরো নিশ্চয়ই জানো যে এই যে এডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন, তাই তো? তাহলে প্রথমে আমরা কি করলাম না ফসফেটের ক্ষেত্রে তোমার হচ্ছে কি 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 দিলাম কোন একটা নিউক্লিওটাইডের ক্ষেত্রে তার যে ফসফেট সেখানে আমরা দিলাম কি না তোমার হচ্ছে কি এই যে P32 আইসোটোপ দিয়ে দিলাম, ঠিক আছে? তাহলে নর্মাল থেকে এই আইসোটোপটা হচ্ছে কি তোমার আমরা বুঝতে পারবো কেন না এটা হচ্ছে কি তোমার রেডিও আইসোটোপ। কি বলা বুঝতে পারলে? এইভাবে হচ্ছে কি বিভিন্ন প্রকার রেডিও আইসোটোপ আমরা ইউজ করি। এই রেডিও আইসোটোপ গুলো হচ্ছে কি স্পেসিফিক্যালি এই যে নাইট্রোজেন বেসের ক্ষেত্রে তা একটা নাইট্রোজেন বেসের ক্ষেত্রে আমরা হচ্ছে কি ফসফরাসের হচ্ছে P32 ইউজ করলাম। আমি জাস্ট একটা উদাহরণের সাপেক্ষে বলছি। তো এরকম ডিফারেন্ট ডিফারেন্ট রেডিও আইসোটোপ গুলোকে আমরা ব্যবহার করি লেভেলিং করার জন্য। এবারে এই আইসোটোপ গুলোকে যখন আমরা হচ্ছে কি কোনো একটা সিগন্যাল দিচ্ছি, হ্যাঁ, তোমার হচ্ছে কি সেই আইসোটোপে গিয়েই বাইন্ড করবে, অন্য কোনো আইসোটোপে বাইন্ড করবে না। ফলে সেখান থেকে যে কালারটা পাবে তখন আমরা অলরেডি বুঝে যাব। কি বলা বুঝতে পারলে? এইভাবে রেডিও আইসোটোপ গুলোকে দিয়ে লেভেলিং করে তাকে হচ্ছে কি তোমার আমরা হচ্ছে কি করছি না ভিজুয়ালাইজ করছি। চলো এবারে আমরা বলেছিলাম যে কিছু কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করব, যদিও আমাদের প্রায় সময় কাছাকাছি চলে এসেছে। তো খুবই বেসিক কোশ্চেন আমরা রেখেছি। তো প্রথম কোশ্চেন রাখা হয়েছে দেখো, হোয়াট ইজ দ্য মোস্ট কমনলি ইউজড স্টেন ফর ক্রোমোজোম স্টাডি? হিমাটোজাইলিন, গিমসা, সেফ্রানিন নাকি ক্রিস্টাল ভায়োলেট? ক্রোমোজোম স্টাডির ক্ষেত্রে আমরা বেসিক স্ট্রেন কোনটাকে ইউজ করি? গেম স্যার তো স্যার ব্যান্ডিংটা ইউজ করার জন্য দেখেছিলাম। হ্যাঁ, তাহলে ক্রোমোজোম স্টাডি করার জন্য আমরা কোনটাকে বেশি ইউজ করব? ক্রোমোজোমের কথা বলেছি। স্যাফ্রানিন কি আর ক্রোমোজোমের তোমার করে বা ক্রিস্টাল ভায়োলেটও করে না? এটা হবে না, তাহলে উত্তরে যাবে কি গিমসা, তাই না? অপশন বি হয়ে যাবে। এটা আমরা কমনলি ইউজ করছি ক্রোমোজোম স্টাডি করার জন্য। চলো নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন কি আছে? হুইচ টেকনিক ইজ ইউজ টু অবজার্ভ বেন্ডিং প্যাটার্ন অন ক্রোমোজোম? ঠিক আছে, বেন্ডিং প্যাটার্ন হচ্ছে কি জানার জন্য আমরা কোন টেকনিকটাকে ইউজ করি? সেন্ট্রিফিউগেশন, জি বেন্ডিং, PCR নাকি ক্রোমাটোগ্রাফি? জি ব্যান্ডিং। তাহলে বেন্ডিং প্যাটার্ন আমরা জানার জন্য কি করব? জি বেন্ডিং ইউজ করব। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। চলো নেক্সট। চলো কোশ্চেন নাম্বার 3। আচ্ছা, কোশ্চেন নাম্বার 3 কি বলছে? হোয়াট ইজ দ্য মেন পারপাস অফ কোলচিসিন ইন ক্রোমোজোম প্রিপারেশন? অ্যারেস্ট করে স্যার, মেটাফেজ দশটাকে অ্যারেস্ট করে দেয়। লেটটা হবে। তাহলে অপশন এ বলছে দেখো টু স্টেন ক্রোমোজোম, টু স্টপ সেল ডিভিশন এট মেটাফেজ। অপশন বি এটাই হয়ে যাবে, টু স্টপ সেল ডিভিশন এট মেটাফেজ, কারণ হচ্ছে কি স্পিন্ডল ফাইবার ফরমেশনটাকে প্রিভেন্ট করছে। চলো নেক্সট কোশ্চেন। এবার বলছে হুইচ স্টেজ অফ দ্য সেল সাইকেল ইজ মোস্ট সুটেবল ফর ক্রোমোজোম অবজারভেশন? মেটাফেজ। এটা মেটাফেজ। সবাই পারবে, তোমরা সবাই পারবে।
এটা যে মেটাফেজ টেস্টটাকে আমরা ক্রোমোজোম অবজারভেশনের জন্য আমরা ব্যবহার করি, কারণ এই সময় হচ্ছে ক্রোমোজোমটা হাইলি কন্ডেন্স থাকে, আমরা বুঝতে পারি আর কি। চলো নেক্সট কোশ্চেন দেখো, হোয়াট ইজ ইউজ টু প্রিপেয়ার, তোমরা দেখতে পাচ্ছ তো স্ক্রিনে, মানে কোশ্চেন গুলো পড়তে পারছো তো? হুম স্যার আচ্ছা, হ্যাঁ স্যার। হোয়াট ইজ ইউজ টু প্রিপেয়ার এ হাইপোটোনিক সলিউশন ফর ক্রোমোজোম স্টাডি। আমরা যখন হচ্ছে ক্রোমোজোম স্টাডির ক্ষেত্রে স্লাইড প্রিপারেশনের জন্য হাইপোটোনিক সলিউশন হিসাবে কোনটাকে আমরা ইউজ করি? ডিস্টিল ওয়াটার, পটাশিয়াম ক্লোরাইড, ইথানল, সোডিয়াম হাইড্রোক্সাইড। হাইপোটোনিক সলিউশন হিসাবে, নট হাইপার। ডিস্টিল ওয়াটার। দেখো হাইপোটোনিক মানে হচ্ছে কি তোমার কনসেন্ট্রেশন হচ্ছে কি তোমার সেলের আর হচ্ছে কি তোমার ক্রোমোজোমের সেম থাকবে, তো এই পটাশিয়াম ক্লোরাইড আমরা হচ্ছে কি অপশন বি এরটাকে ইউজ করি, ঠিক আছে? এটা কারণ হচ্ছে কনসেন্ট্রেশনটা সমান থাকে। হাইপার টনিক হবে না? হ্যাঁ কি বলছে? না এটা হাইপোটোনিক। হাইপারটনিক হবে না? হাইপোটোনিক হলে সোডিয়াম ক্লোরাইড ইউজ করে দেবে, সোডিয়াম ক্লোরাইড। চলো নেক্সট, এবার বলছে যে হুইচ ইনস্ট্রুমেন্ট ইজ ইউজ টু স্প্রেড সেল ইভেনলি অন এ স্লাইড ফর ক্রোমোজোম স্টাডি। কোশ্চেনটা বুঝতে পেরেছো যে কোন ইনস্ট্রুমেন্টটাকে আমরা ইউজ করি মাইক্রোপিপেট। হ্যাঁ স্লাইড ফর ক্রোমোজোম স্টাডি? সেন্ট্রিফিউজ, ইনকিউবেটর, মাইক্রোপিপেট, এয়ার ড্রাই মেথড। এবি তো হবেই না স্যার, তাহলে কোনটা হবে? হ্যাঁ এয়ার ড্রাই মেথডস। এয়ার ড্রাই মেথডসটাকে আমরা ইউজ করি যাতে করে হচ্ছে কি তোমার স্প্রেডটা আছে সমানভাবে হয়। চলো নেক্সট কোশ্চেন, এবার বলছে হোয়াট ইজ দ্য মেন রোল ইন দ্য ফিক্সেটিভ ইন ক্রোমোজোম প্রিপারেশন। ফিক্সেটিভের হচ্ছে কি কি কাজ, মানে আমরা যখন হচ্ছে ক্রোমোজোম স্টাডি ক্ষেত্রে বলেছি না প্রি ট্রিটমেন্ট, কোষের গঠনটা তারপর ঠিক রাখা। হুম। সেলটাকে প্রিজার্ভ বিটা হবে। কি কোষের হবে? গঠনটাকে ঠিকঠাক সংরক্ষণ, মানে এই প্রিজার্ভটাই হবে। হ্যাঁ, টু প্রিজার্ভ সেল স্ট্রাকচার। হ্যাঁ তাহলে তিনটে স্টেপ গুলো কি কি ছিল গো? আমরা সেল মানে প্রিপারেশনের জন্য প্রথমে প্রি ট্রিটমেন্ট করি, ফিক্সেটিভ, প্রি ট্রিটমেন্ট, তারপর হচ্ছে ফিক্সেশন, তারপরে হচ্ছে তারপর হচ্ছে কি Staining. তোমার স্টেনিং। এই তিনটে স্টেপ মনে রাখবে, যেটা দিয়েও পরীক্ষায় প্রশ্ন দিয়ে দিতে পারে। চলো দেখো নেক্সট, হোয়াট হুইচ টাইপ অফ মাইক্রোস্কোপ ইজ টিপিক্যালি ইউজড ফর ক্রোমোজোম অ্যানালাইসিস? ইলেকট্রন মাইক্রোস্কোপ, কম্পাউন্ড মাইক্রোস্কোপ, ফেজ কন্ট্রাস্ট মাইক্রোস্কোপ নাকি ফুল সেন্স মাইক্রোস্কোপ? কম্পাউন্ডই তো দেখতে পাই স্যার। কম্পাউন্ড, অপশন বি, ঠিক আছে? অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। চলো নেক্সট, কোশ্চেন নাম্বার 9, হোয়াট ইজ দ্য ফাংশন অফ দ্য এসিটোরসিন ইন ক্রোমোজোম স্টাডি? এসিটোরসিনটাকে আমরা কি কাজে ইউজ করি? কি হবে? হ্যাঁ ফিক্সেটিভ। আরে এসিটোরসিন এটা হচ্ছে ক্রোমোজোমকে স্টেন করার জন্য বললাম না, স্যার, টু স্টেন হবে। স্টেন ক্রোমোজোমস। তাহলে অপশন সি হয়ে যাবে, টু স্টেন ক্রোমোজোম। এটা পড়লে তারপরে ভুল করলে হচ্ছে কি কেউ মানবে বলো? এসিটোরসিন, এসিটোকার্বিন বারবার আমি বলে আসছি যে এটাকে ক্রোমোজোমটাকে স্টেন করছে, ক্রোমোজোমটাকে স্টেন করছে। চলো এবার বলছে হোয়াট ডাজ ক্যারিওটাইপ ইনভলভ? ক্যারিওটাইপ কোন কাজে ইনভলভ? অপশন বি আইডেন্টিফাই ক্রোমোজোম স্ট্রাকচার এন্ড নাম্বার। স্ট্রাকচার এন্ড নাম্বার। তাহলে উত্তর হয়ে যাবে কি অপশন বি, আইডেন্টিফাইং ক্রোমোজোম স্ট্রাকচার এন্ড ফাংশন। ঠিক আছে, তাহলে আজকে এই 10টা কোশ্চেন ছিল প্র্যাকটিসের জন্য, তোমরা সবগুলো প্র্যাকটিস করলে। তো আশা করি আজকে ক্লাসটা বুঝতে পেরেছো, তাই তো? যা যা জিনিস আমরা আলোচনা করলাম, ঠিক আছে? বুঝতে পেরেছি স্যার, ব্যান্ডিং গুলা মনে রাখতে একটু চাপ হচ্ছে। ব্যান্ডিংটা বেন্ডিং গুলো হচ্ছে কি একটু প্র্যাকটিস করতে হবে আর কি, পড়তে হবে আর কি, কিছু করার নেই। তার মধ্যে তোমরা এই দুটোকে, হ্যাঁ এই দুটোকে বেশি গুরুত্ব দিয়ে পড়বে, একটা কিউ আর সি, এই দুটোকে বেশি গুরুত্ব দিয়ে পড়বে। ওকে, কারণ এই দুটো হচ্ছে কি পরীক্ষায় আসার সম্ভাবনা বেশি, কেন হচ্ছে কি আমরা যেহেতু প্ল্যান্টের ক্ষেত্রে কিউ আর সি বেন্ডিংটা হচ্ছে বেশি দেখতে পাই। ঠিক আছে, বলি স্যার ফিসটা কেন করা হচ্ছিল? ফিসটাকে কেন করা হচ্ছিল? ফিস টেকনিক তো হ্যাঁ স্যার। আমরা হচ্ছে কি যাতে করে কি করতে পারি না, ক্রোমোজোম ডিএনএ সিকোয়েন্সটাকে আমরা জানতে পারি, তার জন্য
সিকোয়েন্সটাকে আমরা হচ্ছে কি প্রপারলি অ্যানালাইসিস করতে পারি। মাদার ডিএনএ এর কোথায় কি ডিএনএ রয়েছে ওইটা জানার জন্য, মানে কোন স্ট্রেন। টার্গেটেড ডিএনএ মানে ক্রোমোজোমের ডিএনএ সিকোয়েন্স জানার জন্য আমরা করে থাকি। ঠিক আছে, তাহলে আপাতত হ্যাঁ, এবার হচ্ছে কি ক্লাসটা দেখলে ভালো করে নোটটা একবার পড়ে নেবে। আমি আবার রাতে তোমাদেরকে টেস্ট দেবো, তোমরা টেস্ট হচ্ছে কি সাবমিট করবে। ঠিক আছে, মানে 10টা কোশ্চেন যে হয়ে গেল তা নয়, আবার তোমাদেরকে মক টেস্ট দেওয়া হবে। সেই মক টেস্ট হচ্ছে সবাই মিলে সাবমিট করবে। ঠিক আছে, তোমরা কিন্তু সবাই করছো না, ফাঁকি দিয়ে দিচ্ছ আর কি। কারণ হচ্ছে কি প্রায় তোমাদের টেলিগ্রামে দেখাবেন? টেলিগ্রামেও আর হোয়াটসঅ্যাপে দুটো জায়গায় দেওয়া হয় বাবা। ঠিক আছে, আচ্ছা হ্যাঁ, আচ্ছা জিজ্ঞাসা করতে ভুলে গেছি, যেহেতু অনেকে নতুন আছো, ঠিক আছে, আসো না, সব লেট করে গেছে। তোমাদের কার কি সমস্যা হচ্ছে বলো? সমস্যা আছে? বলছি স্যার রেকর্ডিং ক্লাসটা একটু সমস্যা হচ্ছে। সমস্যা বলতে সেই অ্যাসিড বেস আছে পিএইচ এর যে রেকর্ডিংটা দেওয়া হয়েছে, ওই ইনফরমেশন সামান্য মানে বেশি কিছু নেই, কোনো প্রবলেম সলভ নেই, কিছু নেই। আচ্ছা, ওগুলো ওগুলো হচ্ছে কি একটু তুমি নোট করে রাখো। আমি বলেছিলাম আগে ক্লাসেও বলেছিলাম, আপাতত এই এদিকে ক্লাসগুলো হয়ে যাক, হ্যাঁ, আমি হচ্ছে কি এগুলোকে আবার রিপিট ক্লাস দিয়ে দেবো। ঠিক আছে, আর কি সমস্যা? আর কার কি সমস্যা? তাহলে এই সিলেবাসটা একটু লাগতো, আমি খুঁজে পাচ্ছি না সিলেবাসটা, এমপিএসসি সিলেবাসটা। আচ্ছা ঠিক আছে, আজকে আমি গ্রুপে দিয়ে দেবো। ঠিক আছে, স্যার এমসিকিউ যেগুলো 10টা করে দেন না, ওগুলো স্যার 20টা করে বা 30টা করে দিলে বেশি ভালো হয়, ওগুলো বেশি আচ্ছা, তাহলে প্র্যাকটিস করা। এমসিকিউর সংখ্যা একটু বেশি দিতে হবে, তাই তো? হ্যাঁ স্যার। তুমি তুমি সবগুলো করেছো? সবগুলো সাবমিট করেছো? নিজেই তো সবগুলো করো। তাই না? হ্যাঁ, করতে হবে, শুধু হচ্ছে কি বললে হবে না যে বেশি করে দিন, সাবমিট সবগুলো করতে হবে। আর কার কি সমস্যা? আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করি বেশি করে দেওয়ার জন্য। আর কি আরে এক্সাম প্যাটার্নের কোনো পরিবর্তন হবে কিছু বোঝা যাচ্ছে? এক্সাম? এক্সাম প্যাটার্ন পরীক্ষা যে হবে, তো চেঞ্জেস আসবে না আগের নিয়মেই হবে? কিছু বোঝা ওটা যাচ্ছে? বাবা ফেব্রুয়ারি মাসেই বোঝা যাবে, বুঝতে পেরেছো তো? তুমি যেটা বলছো, যেটা আমি তোমাদেরকে হিন্টস দিয়েছিলাম, যে তোমার হচ্ছে কি 100টি এমসিকিউ হচ্ছে কি তোমার সাবজেক্ট থেকে আসবে, নাকি হচ্ছে কি অন্যান্য স্টেটের যে পিএসসির মতন হচ্ছে কি তোমার 30+70 হবে। তো সেটা সম্ভবত সেম থাকবে, বা চেঞ্জ হওয়ার সম্ভাবনাও রয়েছে, মানে বলা যাচ্ছে না। ঠিক আছে, তো এটা যতক্ষণ না পর্যন্ত ফুল নোটিফিকেশন আসছে ততক্ষণ পর্যন্ত হচ্ছে কি একটু ওয়েট করে থাকতে হবে। আপাতত তোমাদের তো আমি বলেছিলাম যে সাবজেক্ট থেকে তো কোশ্চেন থাকবে, এটা তো 100%, এটা নিয়ে তো কোনো মানে অসুবিধা নেই। তো এখন সাবজেক্টটা পড়ো, বুঝতে পেরেছো তো? একটা জিনিস জানা যায়, ওই ইন্টারভিউর ওয়েটেজটাকে কমাবে না ওই রকমই রাখবে? ওটা একটা বাজে জায়গা মনে হচ্ছে। হ্যাঁ, 100 নাম্বার ইন্টারভিউটা হচ্ছে কি খুব বাজে জায়গা। 100 নাম্বার ইন্টারভিউ, এটা হচ্ছে কি তোমার বাজে জায়গা। খুব বাজে জায়গা। কি করবে বলো, যে যা সিস্টেম ওদের, মানে এটাকে পরিবর্তন হবে না স্পিকিং সেটা একটা দেখার। পাওয়ারটা ভালো রাখতে হবে এবং খুব স্মার্ট হতে হবে আর কি ওখানে, ওটাই চাপ। তোমার ক্ষেত্রে হয়তো হয় না। যাই হোক, দেখা যাক। মনে হয় মানে এগুলো তো আন্দাজ করে কিছু বলা যায় না, কারণ ধরো আমি কিছু বলে দিলাম, সেগুলো লাগলো না, তখন আমি তোমাদের কাছে একটা খারাপ হয়ে যাবো, তাই না? তো এগুলো হচ্ছে কি মানে বলা যায় না। সিট সংখ্যা কত বলছেন আনুমানিক? আনুমানিক আমি বলেছিলাম যে তোমার আহ, মানে ইয়ে মেল ফিমেল মিলিয়ে 50 গাইড, মেল ফিমেল মিলিয়ে। ঠিক আছে, এটা হচ্ছে ক্যান্ডিডেট কতখানি হতে পারে স্যার? বেঙ্গলি মিডিয়ামে, আর ইংলিশ মিডিয়ামে 50 গাইড। হ্যাঁ, কি বলছো? ক্যান্ডিডেট ক্যান্ডিডেট সংখ্যা কত হতে পারে? ক্যান্ডিডেটটা হচ্ছে কি কিছুটা কমবে, কারণ এই যে তোমাদেরকে বলেছিলাম বোটানি জুলজি, জুলজি বোটানি, ফিজিওলজি বোটানি, ফিজিওলজি জুলজি, এই কম্বিনেশন আসতে হবে। ঠিক আছে, এই কম্বিনেশনে না হলেও তোমার পরীক্ষা দিতে পারবে না। আর তোমার এবারে হচ্ছে কি, তাও তো অনেক ক্যান্ডিডেট হয়ে যাবে না, সবাই তো দেওয়ার চেষ্টা করবে। এবারে শোনো, আমি একটা কথা বলি, যারা তোমার রেগুলার ক্লাস করতে, দেখো এই যে তোমাদেরকে আমি ধরো বলে দিচ্ছি, এটা বলা হয়তো ঠিক হবে না। ধরো এই যে তোমরা ধরো এই যে কোর্স নিয়ে পড়ছো, আমি দেখছি তোমরা হচ্ছে কি এই যে 15 জন বা আমি জুলজি একটু আগেই জুলজি ক্লাসটা শেষ করলাম 8টা থেকে 9:30, সরি হ্যাঁ 8টা থেকে 9:30। তো তখন হচ্ছে কি তোমার ওদেরও প্রায় হচ্ছে গ্রুপে ছিল হচ্ছে কি 110 জন মতন হয়ে গেছে। তো সেখানে ক্লাস করছে কতজন? এই 15-20 জন। তোমাদেরও দেখো প্রায় কতজন হয়ে গেছে গ্রুপে?
প্রায় 70-75 জন বা 60 জন মতন হয়েছে। তো সেখানে ক্লাস করছো কতদের দেখবে, এটা রেগুলার বেসিস দেখবে, কিন্তু তো সেই তো হিড়িক পড়বে তার মধ্যে কিন্তু পাস করবে তারাই যারা হচ্ছে কি রেগুলার বেসিসে পড়াশোনা করবে। আমি কিন্তু হচ্ছে কি এটা মানে অভিজ্ঞতা থেকেই বলছি। এই কদিন আগে মাদ্রাসার ক্ষেত্রে দেখেছিলাম যারাই রেগুলার বেসিসে ক্লাস করতো পড়াশোনা করতো তারাই পাস করেছে। হয়তো দু একজন হচ্ছে কি তোমার কোনো কারণে নিজের ভুলের জন্য করতে পারেনি, কারণ ওই নেগেটিভ মার্কিং ছিল, সবগুলো করে দিয়ে চলে এসছে, তো তার জন্য। কিন্তু যারা সিরিয়াস ছিল তারাই পাস করেছে। তো অতএব দেখবে ক্যান্ডিডেট সংখ্যা নিয়ে কিছু নয়, যে তোমরা যারা হচ্ছে কি টার্গেট নিয়ে পড়াশোনা করছো যে আমাদেরকে পাস করতে হবে, তা তোমরা হচ্ছে সেভাবে টার্গেট নিয়ে পড়াশোনা করো, দেখবে তোমার নাম কিন্তু চলে আসবে। কি বললাম বুঝতে পেরেছো তো? তো সেটা হচ্ছে কি তোমাদেরকে কিন্তু সেই ভাবে হচ্ছে কি তোমাকে মন মন স্থির করে পড়তে হবে আর কি। আজকেও একজন আমাকে ফোন করেছিল, যে সে সে কিন্তু হচ্ছে কি আমার খুব পরিচিত আর কি, মানে তার নাম বলতে পারছি না আমি, বা তো সেক্ষেত্রে সে হচ্ছে কি তোমার মাস্টার্স বিএড এমএড সব করে নিয়েছে। তো সে হচ্ছে বলছে আমি এখন বুঝতে পারছি না যে আমি কোনটা দিয়ে শুরু করবো আর কি। মানে সে মানে ডিগ্রি দিক থেকে সে হচ্ছে কি তোমার করে নিয়েছে এবং বহুদিনের তোমার হচ্ছে কি ডিগ্রি করা আছে তার। এবারে সে কিন্তু বুঝতে পারছে না যে কোনটা দিয়ে শুরু করবে, পিএসসি পড়বে নাকি সে এসএসসির জন্য পড়বে, মানে খুঁজে পাচ্ছে না আর কি, কোথা থেকে শুরু করবে। তো দেখো যখন তোমরা যা কিছু পাচ্ছ, এই যে ক্লাসগুলো দেওয়া হচ্ছে এগুলো তোমরা পড়ে যাও, দেখবে কোনোটাই হচ্ছে বৃথা যাবে না। ঠিক আছে, সামনে যদি তোমার পিএসসি পরীক্ষা যদি হচ্ছে কি কম সিট হয়, যদি তোমাদেরও হয়ে গেল ভালো, না হলে তোমার সামনে আবার যদি এসএসসি হয় সেখানে পাবে, আবার তো শুনছি একটা মাদ্রাসা আসবে সেখানে সুযোগ পাবে। তো এই জন্য হচ্ছে কি মানে পজিটিভ মাইন্ডে হচ্ছে কি পড়ে যাও আর কি, এখন তো কিছু করার নেই না। এখন হচ্ছে কি নিজেকে হচ্ছে কি প্রস্তুত করা ছাড়া কোনো উপায় নেই, তাই না? এটাই স্যার হচ্ছে কি একটা। মাদ্রাসা কাট অফ কতখানি গেল, তবু আর কিছু জানা গেছে কিছু? মাদ্রাসা কাট অফ তো তোমার 9-10 এর ক্ষেত্রে 67। হ্যাঁ, যেহেতু এমন একটা ইন্টারভিউ, রেজাল্ট পাবলিশ করলো, নিজেরা কতটা পিছিয়ে কতটা কি কিছুই জানতে পারলাম না। ওটা তাদের তা বলে দিয়েছি, কি করবে বলো। আমার কাছে যারা হচ্ছে কি মানে যেহেতু ইন্টারভিউ হয়ে গেছে বলে আমি বললাম না, তো বলছিলাম না। প্রায় হচ্ছে কি তোমার ওই 250 জন মতো ইন্টারভিউ প্রিপারেশন নিচ্ছিল, তো কম বেশি দেখলাম তোমার হচ্ছে কি ফিজিক্যাল সায়েন্সের কাট অফটা অনেকটাই কম গেছে, কিন্তু লাইফ সায়েন্সের ক্ষেত্রে 67। এবং সেখানে অনেক মানে নাম্বারের ভেরিয়েশনও অনেক আছে। 67-এ যারা ডাক পেয়েছে তারা হয়তো পাবে না চান্স, কারণ সেখানে দেখলাম কারো কারো 75-ও আছে, 77-ও আছে। ঠিক আছে, এরকম কাট অফ অনেকে আছে আর কি, যারা মানে চান্স মানে ডাক পেয়েছে। আর তারপরে হচ্ছে কি তোমার পরের দিকে 4টা কোশ্চেন মতন হচ্ছে কি 9-10-এর ক্ষেত্রে মার্কস টুয়েল করে দিল। ঠিক আছে, তো সবার জন্য হচ্ছে কি সবার নাম্বার। আবার কিছু কোশ্চেন যেগুলো ঠিক ছিল সেগুলো আবার মডিফাইড ক্ষেত্রে সেগুলো ভুল হয়ে গেল। এরকমও 3-4টা কোশ্চেন ছিল। তো যার কারণে যারা তোমার হচ্ছে কি মানে কাছাকাছি ছিল তারা আবার পিছিয়ে গেছে, এরকমও হয়েছে অনেক। বা যারা পিছিয়ে ছিল তারা আবার ওই এগুলো করতে গিয়ে তারা আবার এগিয়ে গেছে, তো এই কারণে হচ্ছে কি একটা সমস্যা হয়েছে। বাট আমি যতটুকু তোমাদেরকে বলতে পারি, মানে খুব একটা বেশি দুর্নীতি হয়েছে বলে আমি কিন্তু দেখতে পাইনি। ঠিক আছে, কারণ তারা পড়তো প্লাস ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিয়েছে, তাদের সঙ্গে খোলামেলা ভাবে কথা হয়েছে। তো ওতে হচ্ছে কি মানে খুব একটা হয়নি আর কি, মানে জানি না ভিতরে কি হয়েছে, কিন্তু বাহ্যিক থেকে কিন্তু আমি বুঝতে পারলাম না। কারণ ওদের যেরকম নাম্বার গুলো পেয়েছে সেই সাপেক্ষে বলছি আর কি, বা যারা পেয়েছে। সবই ঠিক ছিল, একটু স্বচ্ছতা আনতে পারতো পদ্ধতিতে আর কি, সেটা নিয়োগটা সেখানে ঠিক আছে। যে সাধারণ ছেলেমেয়েরা আমরা কি বুঝবো যে কতটা কি হলো? আমরা আজকে হয়তো আপনার সঙ্গে কথা বলছি বলে ক্লিয়ার হচ্ছে ব্যাপারগুলো, না হলে আমরা তো কিছু জানতে পেতাম না যে এর ভিতরে এটা কি ঠিক। হচ্ছে না হ্যাঁ, হচ্ছে। একটা হচ্ছে কি তোমার প্রত্যেকের একটা নাম্বার জানার একটা যদি ইয়ে থাকতো তাহলে ভালো হতো। এটা ঠিকই বলেছো। ওটা অ্যাকচুয়ালি ওদের কমপ্লিকেসি জিনিসটা হতো আর কি, কারণ এতগুলো কোশ্চেনের নাম্বার চেঞ্জ অমুক টমুক সময় সাপেক্ষ ব্যাপার চলে আসতো, এই জন্য মনে হয় তারা ওই জিনিসটা করে নিয়ে। পিএসসির স্যার ক্ষেত্রে বলছি পিএসসিতে যদি কেউ স্যার ইংলিশ বটানি থেকে হ্যাঁ বলো, কে যদি বলছো কেউ বলো। যদি কেউ ইংলিশ মিডিয়ামে অ্যাপ্লাই করে, দুটোই করা যাবে, বেঙ্গলিও করা যাবে, ইংলিশও করা যাবে, দুটোই করা যাবে। ইন্টারভিউটা কি ইংলিশেই ফেস করতে হবে না? হুম, যদি তুমি ইংলিশ মিডিয়ামে যাও তোমাকে ইন্টারভিউ ইংলিশেই ফেস করতে হবে, বেঙ্গলি মিডিয়ামে হলে সেখানে বেঙ্গলি মিডিয়ামে ফেস করতে হবে। আর কে বলছিলে কিছু একটা? হুম, বলছি যে আমাদের কি বটানি জুলজি সবগুলো থেকে কোশ্চেন আসবে? পিএসসি তে না হ্যাঁ হ্যাঁ বাবা, মানে
তুমি এটা বলছো না জানার চেষ্টা করছো? স্যার জিজ্ঞাসা করছি। আচ্ছা, তো হচ্ছে কি তোমাদের তো এই কারণে তো শুরু হয়েছে, তুমি তো বোটানিতে পড়ছো মানে তোমার বোটানি কোশ্চেন আসবে শুরু। 2015 সালে যে নিয়মে হয়েছিল সেটার অনুপাতে বোটানি যারা বোটানি, জুলজি যারা জুলজি, ফিজিওলজি যারা ফিজিওলজি। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, ওটাই জিজ্ঞাসা করছি। মাদ্রাসায় তো আর 3টে থেকে কোশ্চেন এসেছিল না, ওই জন্য। মাদ্রাসা, এসএলএসটি মানে এসএসসি, সে দুটো আলাদা বাবা, পিএসসি আলাদা। ঠিক আছে, প্রত্যেকটা বোর্ডের যে সিস্টেম তো আলাদা না। এটা আচ্ছা এটা স্যার, ঠিক আছে। কোনোভাবেই একই হবে না। তুমি অন্যান্য স্টেট গুলোতে দেখো না, তাদের যারা যারা হচ্ছে কি তোমার এই পিএসসি যে স্কুল টিচার রিক্রুটমেন্ট করায় গভর্নমেন্ট স্কুলগুলোতে, সেখানে কিন্তু বোটানি টিচার, জুলজি টিচার, ফিজিওলজি আলাদা আলাদা ভাবেই করানো হয়। বুঝতে পেরেছো তো? এখানেও সেই একই নিয়ম ঠিক আছে। থাকবে। এবারে যেটা যেটা আমার যেটা হচ্ছে কি কোয়ারি বা আমার যেটা হচ্ছে কি জানার যেটা, সেটা নোটিফিকেশন না আসা পর্যন্ত বুঝতে পারছি না, সেটা হচ্ছে কি ওই যে 100টি হচ্ছে এমসিকিউ থাকবে সাবজেক্ট থেকে, নাকি এই সাবজেক্টের সঙ্গেও তোমার জেনারেল নলেজ কিছু ঢুকবে, যেটা অন্যান্য জায়গায় হচ্ছে কি তোমার হয় আর কি। এটাই হচ্ছে প্রশ্ন। কিন্তু এইটুকু তুমি কনফার্ম থাকো, তুমি বোটানি মানে তোমাকে বোটানি থেকেই পরীক্ষা দিতে হবে, জুলজি পড়ে দিতে হবে না, এটা কনফার্ম। এই নিয়ে কোনো হচ্ছে কি তোমার কোনো মতামত নেই। বিভিন্ন জায়গা থেকে তোমাদেরকে হয়তো পাজিল করাচ্ছে, এত কিছু না দেখে যেটা পড়ানো হচ্ছে পড়ে যাবে। হাজার চ্যানেলে হচ্ছে কি ঢুকে ওদের ভিডিও না দেখে মাথা খারাপ না করে, ঠিক আছে, যেগুলো অন্যান্য জায়গায় স্যার ইন্টারভিউর জায়গাটা কেমন আছে? এখানকার মতোই আছে না আলাদা আছে অন্যান্য কোনটা এই জায়গায়? যে, না 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 না, অন্যান্য জায়গায় 100 নাম্বার ইন্টারভিউ নেই। আচ্ছা স্যার, যদি কেউ বোটানির হয়, হুম। ইন্টারভিউ ডাক পায়, সেক্ষেত্রে যদি জুলজি থেকে প্রশ্ন করে, তো কিছু মানে আহ, বলা যাবে কি না আমি বটানি ব্যাকগ্রাউন্ডের, এরকম কিছু বলা আগে যাবে? আগে আগে পাস করে ওই জায়গা পর্যন্ত যাও, তারপরে হচ্ছে কি এগুলো ভাববে। ঠিক আছে, এগুলো হচ্ছে কি দেখো, এগুলো হচ্ছে কি কোনো প্রশ্নই নয়। কারণ হচ্ছে কি দেখো, তোমার কথা হচ্ছে কি যে বোটানিতে হচ্ছে কি তোমার বোটানি জুলজি, এটাকে আমরা বাউন্ডারিতে ভাগ করতে পারি না। কারণ ক্লাসিক্যাল বোটানি জুলজি দুটো আলাদা আলাদা, বাকি কিন্তু সব হচ্ছে কি মিক্সড, তাই না? জেনেটিক্স সেটা বোটানিতেও পড়ানো হয়, জুলজিতেও পড়ানো হয়। তো সেক্ষেত্রে হচ্ছে কি তুমি সেই বাউন্ডারিটাকে কি করে তুমি ভাগ করবে? হ্যাঁ, এটা ঠিক, তুমি যদি বোটানি থেকে হও তোমাকে ক্লাসিক্যাল জুলজি থেকে ধরবে না। তোমাকে বলবে না যে তোমার এনিমেল ক্লাসিফিকেশন বলো, বা তুমি হচ্ছে কি তোমাকে বলবে না যে এনিলিডা আর্থ্রোপোডসে তুমি ক্যাটারিস্টিক অ্যাপ্লাইড ফিচার্স বলো। জুলজি থেকে ধরেছে এরকম খবর আছে। মানে কোনটা বলছো তুমি? বটানিতে অ্যাপ্লাই করেছিল, ইন্টারভিউ দিতে গিয়ে অ্যাপ্লাইড জুলজি থেকে প্রশ্ন করছিল। মানে পিএসসির কথা বলছো? ও, ও ও, ওটা হতে পারে। কারণ হচ্ছে কি তোমার অ্যাপ্লাইড দিক থেকে করতে পারে। কারণ ওই যে বললাম, তুমি হচ্ছে বোটানি জুলজিকে ক্লাসিক্যাল বোটানি জুলজি বাদে বাকিগুলোকে তুমি কোনো বেরিয়ার দিয়ে তুমি কিন্তু আলাদা করতে পারবে না। কারণ লাইফ সায়েন্সের যে সাবজেক্ট না, সব জায়গায় লাইফ সায়েন্সটাও ধরা হয়, তো ওতে করতেই পারে, না করার কিছু নেই। ওটা আগে এখন হচ্ছে কি পরীক্ষার জন্য পড়ো, তারপর ওটা পরে ভাবা যাবে। ঠিক আছে। 25-এ কি কোনো এসএসসির নোটিফিকেশনের সম্ভাবনা আছে? তো এর আগেও তোমাদেরকে আমি বলেছিলাম, যেটা হচ্ছে কি যে আপারের থার্ড ফেজ যে কাউন্সিলিংটা ডেট দিয়ে দিয়েছে, তো এটার পরে হচ্ছে কি তোমার একটা নোটিফিকেশন আসার সম্ভাবনাটা প্রবল রয়েছে, সেটা তোমরা বিভিন্ন মাধ্যম থেকেও শুনতে পাচ্ছ। আর আমি নিউজটা কি কারণে কি করে জানলাম, সেটা হচ্ছে কি এই যে যারা আপার যারা যে আন্দোলন করছিল, তারা যখন হচ্ছে কি তোমার হচ্ছে কি ডেপুটেশন বা বিভিন্ন রকম যে আন্দোলন নিয়ে তারা যখন কমিশনের সঙ্গে যোগাযোগ করছিল, তো সেই সময় নাকি এখন যে সভাপতি তিনি বলেছেন যে এইটা কমপ্লিট হওয়ার না পর্যন্ত নতুন কিন্তু আসবে না, এটা হয়ে গেলে তার প্রসেসটা শুরু হবে। এরকম ওদের থ্রু দিয়ে হচ্ছে কি জানতে পারি। তো সেটা বিভিন্ন জায়গা থেকেও তাই তো উঠে আসছে, তো দেখা যাক, আসার সম্ভাবনা তো প্রবল রয়েছে। ঠিক আছে, এই থার্ড কাউন্সিলিংটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে তারপরে আসার সম্ভাবনাটা রয়েছে। বুঝতে পেরেছো? ঠিক আছে, আচ্ছা, তাহলে ঠিক আছে। এতটাই থাক। হুম। ঠিক আছে। হুম।